আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের একাডেমিক পড়াশোনাগুলো নিয়মিত করছো। আজকের ক্লাসটা আমাদের প্রায় একাডেমিক কোর্সের প্রায় অনেকটাই আমরা চলে এসেছি প্রায় শেষের দিকে। আমরা আজকে পড়বো হচ্ছে ইউনিট 10। তোমরা যেটা পড়েছো ইউনিট 10, সেই ইউনিট 10 এর হচ্ছে আজকে পড়বো আমরা লেসন 3 এবং 4। লেসন 3 আর 4 যেটা অর্থাৎ ফিটনেস এবং আর একটা ছিল তোমাদের মেডিটেশন নিয়ে। ইকিগাই থেকে তোমাদের একটা নতুন প্যাসেজ দিয়েছে। আর ফুড এবং মানে পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের বিভিন্ন খাবারের যে একটা প্যাসেজ তোমাদের বইয়ে অ্যাড করেছে সৈয়দ মোস্তফা আলীর লেখা থেকে, সেই দুইটা প্যাসেজ আমরা আজকে পড়বো 3 এবং 4-এ। 3-এ পড়বো আমরা ফুড অ্যান্ড কালচার। এইটা লিখেছেন হচ্ছে সৈয়দ মোস্তফা আলীর হচ্ছে ট্রাভেলগ থেকে। এই ট্রাভেলগ অর্থ হচ্ছে ভ্রমণ কাহিনী। ট্রাভেলগ অর্থ হচ্ছে ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী আজকে আমরা এটাই পড়বো, ভ্রমণ কাহিনী। দেখো, তোমরা কিছু জিজ্ঞেস করলে যদি প্রয়োজন হয় তোমরা সরাসরি কমেন্টেও জানাতে পারো, সমস্যা নেই। এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না আসলে, সময় মনে হচ্ছে দ্রুত যাচ্ছে আমাদেরও। আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি প্রায় 2.5 মাস হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে আমরা সেদিনই এসেছি। আসলে সময় দ্রুত যাচ্ছে, তোমাদের প্রতিটা ক্লাসই নেওয়া হচ্ছে কিন্তু দ্রুত চলে যাচ্ছে। দেখো, সৈয়দ মুস্তফা আলী ওয়াজ অ্যান অ্যাক্লেইমড। অ্যাক্লেইমড শব্দটার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি খুবই বেশি ফেমাস বা জনপ্রিয়। এটা কমনলি বলা যায় হচ্ছে ওয়েল নোন। তোমরা যেটা শুনে থাকো কমনলি ওয়েল নোন। বেঙ্গলি অথর, একাডেমিক অ্যান্ড লিঙ্গুইস্ট। অর্থাৎ সৈয়দ মোস্তফা আলী ছিলেন একজন লেখক। একাডেমিক অর্থটা তোমাদের অনেকের কাছেই মানে পরিচিত নয়। এটা অর্থ হচ্ছে কাইন্ড অফ শিক্ষক। শিক্ষক অ্যান্ড লিঙ্গুইস্ট এবং ভাষাবিদ। হি ওয়াজ এ ট্রাভেল ইনথুজিয়াস্ট। ইনথুজিয়াস্ট অর্থ হচ্ছে কোনো মানে এটাকে বলা যায় আসলে প্রেমী টাইপের, আমরা যে শব্দটা ইউজ করি, অর্থাৎ তিনি হচ্ছে ট্রাভেল করতে ভালোবাসতেন এরকম একজন মানুষ। ট্রাভেল ইনথুজিয়াস্ট। অ্যান্ড হিজ ট্রাভেলগস, ট্রাভেলগস শব্দটা আগেই বলে দিলাম, ভ্রমণ কাহিনী। আর রিগার্ডেড অ্যাজ প্রিসিয়াস জেম ইন আওয়ার বাংলা লিটারেচার। অর্থাৎ তার যে যে ভ্রমণ কাহিনীগুলো, এগুলো আমাদের বাংলা সাহিত্যে প্রিসিয়াস মানে কি? প্রিসিয়াস মানে হচ্ছে ভ্যালুয়েবল। প্রিসিয়াস মানে হচ্ছে ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল অর্থাৎ তার যে ভ্রমণ কাহিনীগুলো, এগুলো আমাদের বাংলা সাহিত্যে একদম মূল্যবান। আহ কি বলা যায়, জেম হিসেবে। জেম বলতে মূল্যবান ওটাকে কি বলে, মুক্ত টাইপের জিনিস, সেটা হিসেবে বিবেচনা করা হয়। অ্যাট সাম পয়েন্ট অফ টাইম বিটুইন দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স, অর্থাৎ দুটা বিশ্বযুদ্ধের মধ্যবর্তী কোনো একটা সময়ে সৈয়দ মুস্তফা আলী সেট আউট। এই সেট আউট শব্দটা তোমরা আরো বেশ কয়েকটা প্যাসেজে পেয়েছো। এই সেট আউট অর্থ হচ্ছে স্টার্ট বা বিগিন বা কোনো কিছু শুরু করা। শুরু করা, শুরু করা, কোনো কিছু শুরু করা অর্থে সেট আউট ইউজ করা যায়। ওয়ান আ শিপ ফ্রম ইন্ডিয়া অন আ জার্নি টু ইউরোপ। অর্থাৎ এই দ্বিতীয় দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী কোনো একটা সময়ে উনি কি করলেন, ইন্ডিয়া থেকে ইউরোপের দিকে এই যে জাহাজে করে যাত্রা শুরু করলেন। লিভিং শ্রীলঙ্কা বিহাইন্ড, অর্থাৎ শ্রীলঙ্কাকে পেছনে ফেলে। হি সেইলড অ্যাক্রস, হি সেইলড অ্যাক্রস দ্য অ্যারাবিয়ান সি। সেইলড অ্যাক্রস মানে হচ্ছে সমুদ্রের মধ্যে দিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সেইলটা ইউজ করা হয়। অ্যাক্রস দ্য অ্যারাবিয়ান সি অর্থাৎ আরব সাগরে উনি পৌঁছালেন। দেন অ্যালং দ্য কোস্ট অফ আফ্রিকা, এবং আফ্রিকার তীরে। কোস্ট মানে হচ্ছে তীর, কোস্ট অর্থ হচ্ছে তীর। তারপরে উনি আফ্রিকার তীরে পৌঁছালেন। বিফোর রিচিং দ্য সুয়েজ পোর্ট, অর্থাৎ সুয়েজ পোর্টে এরপরে, অর্থাৎ বিফোর রিচিং দ্য সুয়েজ পোর্ট অর্থাৎ এরপরে হচ্ছে সুয়েজ পোর্টে গেছে, তার আগে হচ্ছে উনি কোথায়, এই আফ্রিকার একটা উপকূলে অর্থাৎ তীরে উনি পৌঁছেছেন। সৈয়দ মুস্তফা আলী's টাইম ইন ইজিপ্ট ওয়াজ পাঞ্চুয়েটেড বাই, অর্থাৎ পাঞ্চুয়েটেড বাই এখানে অর্থ আমরা বাংলায় যেটাকে বলি ভরা, অনেক কিছু দিয়ে ভরা, এই অর্থে এই পাঞ্চুয়েটেড বাই এখানে ইউজ করা হচ্ছে এই কনটেক্সটে। অর্থাৎ সৈয়দ মুস্তফা আলীর যে মিশরে যে সময়টা, সেটা সেটা কি দিয়ে ভরা, এ নাম্বার অফ ফানি এনি, এটার উচ্চারণটা একটু তোমরা ভালো করে দেখে নিও। এনি এনি ডটেস এরকম একটা কিছু। এই এনি ডটেস অর্থ হচ্ছে সাম মোমেন্টস, বা এটাকে আমরা আরো সহজ ভাষায় স্টোরি বলতে পারি। স্টোরি অর্থাৎ সৈয়দ মোস্তফা আলী যে মিশরে যে সময়টা কাটালেন, এই সময়টা কি দিয়ে ভরা, এই কিছু হাস্যকর, অর্থাৎ কিছু হাস্যকর কাহিনী বা ঘটনা দিয়ে একদম সমারোহ আর কি এখানে। বোথ অ্যাবাউট দ্য পিপল অ্যান্ড দ্য পিরামিডস, অর্থাৎ এই ফানি বিষয়গুলো কি নিয়ে, মূলত এই ইজিপ্টের মানুষ এবং সেখানকার পিরামিড নিয়ে বিভিন্ন হাস্যকর জিনিস এই সময়টাতে, ওনারও এই সময়টাতে ছিল।
দ্য ফলোয়িং এক্সার্ট, আমরা আগের প্যাসেজেও বলেছি, বারবার এই এক্সার্ট শব্দটা আসে। এক্সার্ট অর্থ হচ্ছে পার্ট বা সামারি বলতে পারো, পার্ট। ইজ ফ্রম সৈয়দ মুস্তফা আলীস ট্রাভেলগ, অর্থাৎ দ্য ফলোয়িং অর্থ হচ্ছে নেক্সট, অর্থাৎ আমরা যে নেক্সটে যে প্যাসেজটা আমরা পড়তে যাচ্ছি, এই প্যাসেজটা হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর হচ্ছে ভ্রমণ কাহিনী থেকে নেওয়া। টেলস অফ আ ভয়েজার, তারপরে আছে হচ্ছে জোলাই ডাঙ্গা, এরকম একটা, যাই হোক ওখানে একটা অংশ আছে, ওই বইয়ের মধ্যে একটা অংশ আছে, সেখান থেকে এটা নিয়েছে। হোয়ার হি গিভস এ চার্মিং অ্যান্ড ইনসাইটফুল ডিসক্রিপশন, অর্থাৎ সেখানে তিনি কি দিয়েছেন, আকর্ষণীয় এবং খুবই অন্তর্দৃষ্টিমূলক হচ্ছে বিভিন্ন বর্ণনা দিয়েছেন ইজিপ্টের, ইজিপ্ট না আরো অন্য বিভিন্ন জায়গার, ইজিপশিয়ান ফুড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। নাজেস আফরোজ ট্রান্সলেটেড দ্য ফলোয়িং এক্সাম্পট, অর্থাৎ এই ব্যক্তি, এই যে এখানে যাকে নাজেস আফরোজ, ইনি হচ্ছে এই লেখাটাতে ট্রান্সলেট করেছেন স্টোরি। ওকে, পরের অংশ দেখো। এই প্যাসেজটা কিন্তু বেশ অনেক বড়, তোমরা কিন্তু তোমাদের বইয়ে এখান থেকে একটু একটু করে দাগিয়ে নিও। আহ, এটা বইয়ের তোমাদের মেবি 181 পৃষ্ঠা, 181 পেজে আছে এটা। আচ্ছা ওয়েট, 181 পেজ। তোমাদের লেসন 2 এ যে প্যাসেজ দুইটা আছে, ওই যে শর্ট শর্ট করে দেওয়া, ওটা মূলত একাডেমিকে তোমাদের লাগবে না, একাডেমিকে ওরকম প্রশ্ন আসে না সাধারণত, একাডেমিকে ওরকম। হ্যাঁ হ্যাঁ, সুয়েজ খাল, ওই আফ্রিকার যে সুয়েজ খাল, ওটার কথাই বলা হচ্ছে এখানে, ওই সুয়েজ খালি। আওয়ার বাঙালি মিলস কনসিস্ট অফ 5 ফ্লেভার্স অফ ফুড, অর্থাৎ আমাদের যে বাংলাদেশি যে খাবার, এটার মধ্যে 5 ধরনের স্বাদ পাওয়া যায়। ফ্লেভার্স অর্থ হচ্ছে টেস্ট বা স্বাদ, সেগুলো কি কি? বিটার, অর্থাৎ তেতো খাবার যেটাকে আমরা বলি তেতো, তাহলে আমাদের বাঙালি খাবারে 5 ধরনের স্বাদ পাওয়া যায়, একটা হচ্ছে তেতো, একটা হচ্ছে স্যাভোরি, এই স্যাভোরি অর্থ 2 রকমের পাওয়া যায়, একটা হচ্ছে টেস্টফুল বলতে পারো, টেস্টফুল, আর আরেকটা অর্থ আছে হচ্ছে মশলাদার, মশলাদার যে খাবার, সেটাকে এই স্যাভোরি শব্দটা দিয়ে বলা হয়। হট অর্থ এখানে হচ্ছে ঝাল, হট শব্দের অর্থ এখানে ঝাল, আর সাওয়ার অর্থ হচ্ছে টক। তাহলে আমরা 4টা পেলাম, তেতো, মশলাদার, ঝাল এবং টক, এবং আরেকটা আছে ডেজার্টস। এখানে ডেজার্ট অর্থ হচ্ছে মিষ্টি। এই ডেজার্ট কিন্তু মরুভূমির যে ডেজার্ট সেটা কিন্তু না, ওটার স্পেলিং কিন্তু আলাদা, ওটা একটু দেখে নিও, এটাও স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ, এটাও দাগিয়ে রাখো। ডেজার্ট, দ্য ইংলিশ ইট অনলি, এখানে ইংলিশ বলতে বোঝাচ্ছে যে ইউরোপিয়ান যে জাতি, ইংলিশ যে জাতি, ওদের কথা বলা হচ্ছে। দ্য ইংলিশ ইট অনলি সুইট অ্যান্ড স্যাভরি প্রিপারেশনস, এই জায়গায় স্যাভরি, এই স্যাভরি আর এই স্যাভরির মধ্যে কিন্তু সামান্য পার্থক্য আছে। ইউরোপিয়ানরা টেস্টফুল খাবার খায়, আর বাঙালিরা টেস্টফুল তো অবশ্যই, কিন্তু মশলাদার, তার কারণে এই জায়গাটায় মশলাদারটা পারফেক্ট, আর এই স্যাভরির অর্থে হচ্ছে ওই যে উপরে যে টেস্টফুল লিখলাম, ওটা হচ্ছে পারফেক্ট। তাহলে ইংলিশরা ওরা কি খায়, কি জাতীয় খাবার খায়, মিষ্টি এবং যে খাবারগুলো একটু টেস্ট ভালো, সেই ধরনের ওরা খাবার খায়। দে ক্যান নট স্টোমাক, এই জায়গায় শব্দটার ইউজ দেখো, এখানে কিন্তু স্টোমাক শব্দটা কিন্তু নাউন না, এটা কিন্তু ভার্ব, এই স্টোমাকটা, এখানে স্টোমাক অর্থ হচ্ছে হজম করা। দে ক্যান নট স্টোমাক দ্য হট স্টাফ, স্টাফ শব্দটা দাগিয়ে রাখো, এটা একটা অদ্ভুত রকমের শব্দ। এই শব্দটা, এই স্টাফ অর্থ হচ্ছে লাঠি, তুমি যে ছোটখাটো যে লাঠি দেখো, এটাকে তুমি স্টাফ বলতে পারো। বা তুমি রুমের মধ্যে দেখলা যে তোমার ছোট ভাই বোন হয়তো রুম একদম অগোছালো করে ফেলেছে, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে আহ এটা, আচ্ছা প্রশ্নের উত্তর পরে দিচ্ছি। তোমরা আরো রুমের ভিতর ঢুকে দেখলে তোমাদের ছোট ভাই বোন অনেক কিছু এলোমেলো করে ফেলেছে, ওই ওই ক্ষেত্রেও তুমি স্টাফ ইউজ করতে পারো। এবং এই জায়গায় স্টাফ বলতে বোঝানো হচ্ছে হচ্ছে খাবার, খাবারকে বোঝানো হচ্ছে, স্টাফ শব্দ দিয়ে অনেক কিছু বোঝানো যায়। দে ক্যান নট স্টোমাক দ্য হট স্টাফ, এখানে হট স্টাফ বলতে বোঝানো হচ্ছে ওই ঝাল খাবার, আমরা বাঙালিরা ঝাল খাবার খাই, ওরা সেটা হজম করতে পারে না। অ্যান্ড ইভেন লেস দ্য সাওয়ার, এবং সাওয়ারটা অর্থাৎ টক খাবারটাও ওরা হজম করতে পারে না। অ্যান্ড পসিবলি নেভার ইভেন নো দ্যাট বিটার্স কুড বি কনজিউমড, আচ্ছা কনজিউম মানে হচ্ছে ভোগ করা, এখানে ভোগ করা পরিবর্তে শব্দটার অর্থ হচ্ছে খাওয়া, অর্থাৎ ওরা তো এই টক খাবার এবং ঝাল খাবার হজম করতে পারে না, এমনকি ওরা এটাও জানতো না যে এই যে আমরা যে তেতো খাবারগুলো যে খাই, করলা সহ আরো বিভিন্ন রকমের তেতো খাবার আছে, এই তেতো খাবারগুলো খাওয়া যায়, ওরা এমনকি সেটাও জানতো না। হেন্স ইংলিশ কুইজিন সিমস ব্লান্ড অ্যান্ড টেস্টলেস, এই যে ব্লান্ড শব্দটা, এই ব্লান্ড শব্দটা আর টেস্টলেস শব্দটা হচ্ছে সিনোনিম, অর্থাৎ স্বাদহীন। এই
কুইজিন অর্থ হচ্ছে রন্ধন প্রণালী, দ্য প্রসেস অফ কুকিং। এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে রন্ধন প্রণালী। রন্ধন প্রণালী অর্থাৎ রান্না করার পদ্ধতি। এই শব্দটা এই প্যাসেজে বারবার কিন্তু আসবে, এটা একটু খেয়াল রাখতে হবে। হেন্স ইংলিশ কুইজিন সিমস ব্লান্ট অ্যান্ড টেস্টলেস টু আস, অর্থাৎ ইংলিশদের যে রন্ধন পদ্ধতি বা খাবারটা সেটা আমাদের কাছে টেস্টলেস লাগে, অর্থাৎ তেমন একটা স্বাদ না। বাট দ্য ইংলিশ ক্যান বেক গুড কেক, পেস্ট্রি, পুডিং, সামথিং দে লার্ন ফ্রম দ্য ইটালিয়ান্স। কিন্তু বলতেছে ওদের খাবারগুলোর টেস্ট ভালো না হলেও একটা জিনিসে ওদের কি একটা মোটামুটি দক্ষতা আছে, সেই জায়গাটা কি ওরা ভালো কেক, পেস্ট্রি, পুডিং এইসব জিনিসগুলো ওরা ভালো, অর্থাৎ মিষ্টি জাতীয় খাবারগুলো ওরা ভালো বানাতে পারে, যেগুলো ওরা কাদের থেকে ঠিক শিখেছে? এই ইটালিয়ানসদের থেকে শিখেছে। তোমরা যে যে পিৎজাটা যে খাও, এই পিৎজাটা কিন্তু এই ইটালিয়ান এদের থেকে এসেছে। ইন মাই ওপিনিয়ন, অর্থাৎ সৈয়দ মুস্তাফা আলী বলছেন আমার মতে, আওয়ার সন্দেশ অ্যান্ড রসগোল্লা আর সাস, এটা কি ডেলিকেসিস, আচ্ছা, দ্যাট দেয়ার ইজ নো রিজন গো ব্যানানাস ওভার দোজ ডিজার্টস। অর্থাৎ বলতেছে আমাদের যে যে রসগোল্লা আর যে সন্দেশটা আছে, এটা এতটাই বেশি মানে টেস্টি আর কি। এখানে একটা শব্দের ইউজ দেখো, ব্যানানা ওভার দোজ ডেজার্টস, এই শব্দটা মূলত হচ্ছে, এটা বুঝতেই পারছো যে বাংলা থেকে কিন্তু এটা ট্রান্সলেট করা, তাই বাংলাতে যে ধরনের উনি ব্যঙ্গ করে কথা বলেছেন সরাসরি কিন্তু ইংলিশে নিয়ে আসতে পারেনি, সেই জন্য উনি এরকম করে ইউজ করছেন। ব্যানানা ওভার দ্য ডেজার্ট বলতে বোঝাচ্ছে দেখো ডেজার্ট খাবারটা কিন্তু খুবই মিষ্টি, খুবই সুস্বাদু, সেই জায়গায় ব্যানানাস কিন্তু তেমন একটা কিন্তু সুস্বাদু নয়, মোটামুটি মিষ্টি। তো সেইটাই বলতেছে যে ইউরোপিয়ানরা যতই ভালো ওই ডেজার্ট বানান না কেন, আমাদের এত সুস্বাদু ওই যে রসগোল্লা, সন্দেশ এগুলোর উপর দিয়ে ওই খাবার খাইতে যাওয়া একটা মাতালের মতো কাজ বা বোকামি, উনি সেটা বোঝাচ্ছেন। আচ্ছা, এবার তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদের কে তো ইউনিট 8 পড়ানো, ইউনিট 8, ইউনিট 8 এখন তোমাদের কে নিয়েছে সেটা তো আমি জানি না। ইউনিট 8 কি আছে? রিলেশনশিপ। কেন পড়ানো হবে না কেন? ইউনিট 8 তো পড়ানোর কথা, আর না পড়ে না পড়িয়ে থাকলে পড়াবে, সমস্যা নেই। কোনো কোনো চ্যাপ্টার ওই ইউনিট বাদ দেওয়া হবে না। এরপর দেখো, ইজিপশিয়ান কুইজিন ইজ আ ক্লোজ কুইজিন অফ ইন্ডিয়ান ফুড অফ দ্য মুগলাই ভ্যারাইটি। অর্থাৎ বলতেছে যে উনি তো এই বর্তমানে কিন্তু ইজিপ্টে, তাই ইজিপ্টের সাথে বর্ণনা দিচ্ছেন, অর্থাৎ ইজিপ্টের যে খাবার বা রন্ধন প্রণালী সেটা কিন্তু মুঘল আমলের যে খাবার মুগলাই। এখানে মুগলাই মানে আমরা যে মুগলাই খাই সেটা কিন্তু না, এখানে মুগলাই বলতে বোঝাচ্ছে যে মুঘলদের যে খাবারের যে ভ্যারাইটি বা ধরন সেইটার অনেকটা কাছাকাছি। আই মাইট নট বি এবল টু প্রুভ, প্রুভ মানে হচ্ছে প্রমাণ করা, কোনো কিছু প্রমাণ করা, সেটা হচ্ছে প্রুভ, প্রমাণ, প্রমাণ করা, প্রমাণ করার ক্ষেত্রে প্রুভ ইউজ করা হয়। দ্য থিওরি অ্যাবাউট থিওরি, বাট আফটার টেস্টিং ফুড ইন মেনি কান্ট্রিজ, উনি বলতেছেন আই মাইট নট বি এবল টু প্রুভ দ্য থিওরি, অর্থাৎ উনি বলতে প্রথমে যে কথাটা বললেন যে মুঘলের খাবারের সাথে সাথে এই ইজিপ্টের যে খাবারের রন্ধন প্রণালী এটা কাছাকাছি, আবার উনি এটা বলতেছেন যে আই মাইট নট বি এবল টু প্রুভ দ্য থিওরি, উনি বলতেছেন যে আমি যে কথাটা বললাম এই তত্ত্বটা হয়তো আমি প্রমাণ করতে পারবো না, বাট আফটার টেস্টিং ফুড ইন মেনি কান্ট্রিজ ইট ইজ মাই ফার্ম বিলিভ দ্যাট ইমিটেটিং দ্য তাজমহল অফ কুকিং। অর্থাৎ উনি বলতেছে আমি এটা প্রমাণ করতে পারবো না ঠিকই, কিন্তু আমি বিশ্বজুড়ে বিভিন্ন দেশের যে খাবার যে টেস্ট করেছি, স্বাদ গ্রহণ করেছি, সেটা থেকে ওনার একটা, এই যে ফার্ম শব্দটা এসেছে, এই ফার্ম অর্থ হচ্ছে রিগিট, রিগিট বা বলতে পারো দৃঢ়, ওনার একটা দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে যে দ্যাট ইমিটেটিং, এখানে ইমিটেটিং বলতে বোঝাচ্ছে যে ইজিপশিয়ান ইমিটেটিং, অর্থাৎ ইজিপশিয়ানরা কি করছে, অনুকরণ করছে, নকল করছে। ইজিপশিয়ান ইমিটেটিং অর্থ হচ্ছে কপি করা, কপি করা। দা তাজমহল অফ কুকিং, এখানে তাজমহল কুকিং বলতে বোঝাচ্ছে যে মুঘলদের যে খাবারের রন্ধন প্রণালী সেটা কপি করছে, এখানে তাজমহল কিন্তু কপি করার কথা বলেনি, উনি যেহেতু ব্যঙ্গ করে কথাগুলো বলছেন সেটা বুঝতে হবে। এখানে তাজমহল অফ কুকিং বলতে বোঝাচ্ছে যে মুঘলদের যে রন্ধন প্রণালী সেটাকে কপি করছে। দ্যাট দ্য মুঘলস পারফেক্টেড আফটার কামিং টু ইন্ডিয়া, অর্থাৎ ওনারা যে রন্ধন প্রণালীটা কপি করলো সেইটা মূলত মুঘলরা নিজেদের দেশে পারফেক্ট করতে পারেনি, ইন্ডিয়াতে আসার পর পারফেক্ট করেছে। পারফেক্টেড অর্থাৎ একদম উন্নতির শিখরে পৌঁছেছে, একদম খুদবিহীন একটা রান্নার ওনারা হচ্ছে প্রণালী তৈরি করেছে, কুইজিন। এখানে দেখো ব্র্যাকেটে বলে দিয়েছে ওয়ান শুড নট ফরগেট দ্যাট দে কুড নট মাস্টার ইট। এখানে দে বলতে বোঝানো হচ্ছে হচ্ছে ইজিপ্ট, সরি মুঘলদের বোঝানো হচ্ছে, কুড নট মাস্টার ইট, এখানে মাস্টার শব্দটা কিন্তু ভার্ব, দে কুডেন্ট মাস্টার ইট ইন দেয়ার ওন ল্যান্ড
as the Indian spices were unavailable in their motherland of তুর্কিস্তান। এই ব্র্যাকেটের কথাটা বোঝার চেষ্টা করো। এখানে বলছে যে একজন ব্যক্তিকে এটা ভুলে গেলে চলবে না যে মুঘলদের রান্নার প্রণালী স্বাদ ঠিক আছে, কিন্তু এই স্বাদটা হলো কিভাবে? ওনারা যখন ইন্ডিয়াতে এসেছে, ইন্ডিয়াতে আসার পরেই কিন্তু ওনাদের রন্ধন প্রণালীটি এরকম সুস্বাদু হয়েছে। কারণ হিসেবে কি বলছে যে ইন্ডিয়ান যে স্পাইসেস, এখানে আমরা স্পাইসেস বলতে ঝাল বোঝাই, কিন্তু এখানে স্পাইসেস অর্থ হচ্ছে মশলা। অর্থাৎ ইন্ডিয়ান যে মশলা যেগুলো খাবারের বিশেষ স্বাদ তৈরি করে, সেগুলো কোথায় আনঅ্যাভেলেবল, অর্থাৎ অপ্রতুল। এই যে তুর্কিস্তান থেকে মুঘলরা এসেছে এই জায়গাটাতে এই মশলাগুলো অপ্রতুল। দ্য পিপল ইন আফগানিস্তান, Iran, the Arab land, Egypt, even Spain have been trying to build their own little Taj of cooking. তাজ অফ কুকিং বলতে বোঝাচ্ছে যে মুঘলরা যেরকম একটা নিজেদের মানে খাবারের টেস্ট এবং রন্ধন প্রণালী দেখলেই বলে হ্যাঁ এটা মুঘলদের রন্ধন প্রণালী, অর্থাৎ তাজ অফ কিউজিন, কুইজিন। অর্থাৎ সেরকম ভাবে এই যে ওপরে যে দেশগুলোর কথা বলা হচ্ছে, এরাও কি চেষ্টা করছে যে নিজেদের একটা রন্ধন প্রণালী তৈরি করবে। দে আর ট্রাইং টু ক্রিয়েট তাজ অফ কিউজিন, অর্থাৎ নিজেদের একটা রন্ধন প্রণালী তৈরি করতে চাচ্ছে। দ্য রিচ অফ দিস গ্যাস্ট্রোনমি বলতে এখানে যে কুইজিনটা, এই গ্যাস্ট্রোনমি অর্থ হচ্ছে রন্ধন প্রণালী। এই গ্যাস্ট্রোনমি অর্থ রন্ধন প্রণালী। দ্য রিচ অফ দিস গ্যাস্ট্রন প্রণালী হ্যাজ স্প্রেড টু ইস্ট ইউরোপ, গ্রিস, হাঙ্গেরি, রোমানিয়া, যুগোস্লোভিয়া, আলবেনিয়া অ্যান্ড ইভেন ইটালি। অর্থাৎ বলতেছে যে এই যে মুঘলদের যে রান্নার যে সুখ্যাতি বা এত সুন্দর যে রান্না, এটা কোথায় ছড়িয়ে পড়েছে? ইস্ট ইউরোপের দেশ, অর্থাৎ পূর্ব ইউরোপের যে দেশগুলো তার মধ্যে এই দেশগুলো আছে। এমনকি ইতালিতেও এই রন্ধন প্রণালী বা এরকম ছড়িয়ে পড়েছে। আমি না পড়ালেও বাকি ভাই যদি হজ থেকে আসার পর বাকি ভাই পড়াবেন, অথবা সাগর ভাই তো আছেন, কেউ না কেউ পড়াবে। তোমাদের কোনো চ্যাপ্টার বাদ দেওয়া হবে না। তারপরে দেখো, আই ডিসকভার্ড অল দিস থিওরিজ ম্যানি ইয়ার্স লেটার। আমি বলতেছেন যে আমি এই থিওরি গুলো অনেক বছর পরে আবিষ্কার করলাম। এখানে দেখো, এই ডিসকভার্ড আর ইনভেন্ট এই শব্দটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডিসকভার এমন জিনিসকে করা যায় যে জিনিসটা আগে থেকেই অস্তিত্ব আছে। অর্থাৎ পৃথিবীতে এমনও অনেক দ্বীপ আছে যে দ্বীপে কেউ যায়নি, তুমি প্রথমে গেলা, গিয়ে সেটা কি করলা, সেটা কিন্তু তুমি ইনভেন্ট করলা না, সেটা তুমি ডিসকভার করলা। আর ইনভেন্ট কোনটা হবে? যে জিনিসটা পৃথিবীতে অস্তিত্ব নয়, হয়তো হয়তো তুমি একটা নতুন ধরনের রোবট বানালা, সেই ক্ষেত্রে হবে হচ্ছে ইনভেন্ট। এটার কিন্তু একটা শব্দগত পার্থক্য আছে, দেখে রেখো। আই ডিসকভার্ড অল দিস থিওরিজ ম্যানি ইয়ার্স লেটার। অনেক বছর পরে উনি এই তত্ত্বগুলো আবিষ্কার করলেন। অর্থাৎ ওপরে যে এর আগের পেজে যে কথাগুলো ছিল সেগুলোর কথা বলছেন। অ্যাট প্রেজেন্ট আবুল আশফিয়া অ্যান্ড, এটা একটা বিদেশি নাম, তোমরা দেখে নিও, এটার উচ্চারণ আমার মুখে আসে না। ব্রথ ব্যাক স্যাম্পলস অফ ভ্যারিয়াস ডিশেস অন এ প্ল্যাটার। অর্থাৎ ওনার সাথে যে দুইজন আছে, ওনারা কি করেছেন যে বিভিন্ন ধরনের খাবার ওনার একটা প্লেটে নিয়ে এসে দিয়েছে। এ প্লেটার ডিশেস অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার একটা প্লেটের মধ্যে নিয়ে এসে দিয়েছে। আই স দেয়ার ওয়াজ মুরগ মুসাল্লাম, এই খাবার আমি নিজেও কোনোদিন খাইনি, এটার ব্যাখ্যা আমি বলতে পারবো না তোমাদের। এরপরে শিশ কাবাব, এটার নাম শুনেছি। অ্যান্ড 5 or 6 কাইন্ড অফ আননোন আইটেমস। অর্থাৎ ওনারা যে একটা প্লেটে অনেক রকমের খাবার যে নিয়ে এসে দিল, সেই খাবারগুলোর মধ্যে কি কি ছিল? এই মুগ মুরগ মুসাল্লাম এটা ছিল, শিশ কাবাব ছিল, এবং আরো 5 থেকে 6 ধরনের বিভিন্ন আননোন খাবার কিন্তু এই জায়গাটাতে কিন্তু ছিল। 5 থেকে 6 ধরনের আরো নানান ধরনের খাবার এখানে ছিল যেগুলো উনি চেনেন না। তারপরে দেখো, দ্য নোন অনস ডিডেন্ট রিয়েলি ক্যারি দ্য অ্যারোমা অফ কলকাতা ফুড, বাট ইট ম্যাটার্ড লিটল। অর্থাৎ উনি বলতেছেন এখন কিন্তু উনি ইজিপ্টে, ওনার প্লেটে যে খাবারগুলো দিয়েছে, উনি বলছে যে যেগুলো চেনে সেগুলোর কিন্তু সেগুলোর মধ্যে অ্যারোমা নেই। কিসের অ্যারোমা নেই? কলকাতার যে ফুড, ওখানে উনি কলকাতা বলতে বোঝাচ্ছে যে যে এরিয়াতে আমি থাকি বা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের খাবারের যে স্মেল, অ্যারোমা মানে হচ্ছে স্মেল, স্মেল বা সেন্ট বলতে পারো, সেন্ট, সেইটা কিন্তু উনি ওই খাবারের মধ্যে পাচ্ছেন না। তারপরে বলছেন দেখো, বাট ইট ম্যাটার লিটল, কিন্তু এটা তখন খুব একটা ম্যাটার করতো না, এটা ধরার মধ্যে পড়ে না। কারণ উনি এখন ইজিপ্টে আছে, সেই জায়গায় বাঙালি খাবার তো পাওয়াই কঠিন, তার উপরেও একটা পাইছে, ওটাতেই ওনার চলে যাবে, এটার মানে স্মেল পাইতে হবে না, উনি এরকম বলছেন। আফটার ইটিং আইরিশ টু স্টিউ অ্যান্ড ইটালিয়ান ম্যাকারোনি অন দ্য শিপ, এই দুটো খাবার মানে আমাদের সবার কাছেই প্রায় আননোন। ম্যাকারোনি হচ্ছে এক ধরনের লম্বা জাতীয়
কি বলে রুটি টাইপের একটা খাবার। আর স্টিউ হচ্ছে মাংস পেঁয়াজ দিয়ে এরকম একটা রান্না করে সেটা। তাহলে উনি কি বলছেন, আফটার ইটিং আইরিশ টু অ্যান্ড ইটালিয়ান ম্যাকারোনি অন দ্য শিপ, অর্থাৎ জাহাজে এই দুইটা খাবার খাওয়ার পরে আওয়ার আওয়ার প্লেটস হ্যাড লস্ট অল টেস্ট, অর্থাৎ ওনাদের মুখের সব স্বাদ নষ্ট হয়ে গিয়েছিল। সো সিইং দিস ডিশেস মেড আওয়ার মাউথ ওয়াটার, অর্থাৎ বলতেছে যে শিপে ওই ধরনের খাবার খাওয়ার পর মুখের স্বাদ তো নষ্ট হয়ে গেছিল, ইজিপ্টে আসার পর অন্তত কলকাতার একটা খাবারের স্মেল না থাকুক সেরকম একটা ডিশ পাওয়া গেছে, সেটা দেখে ওনাদের জিভে কি এসেছে, জল চলে এসেছে। মাই হার্ট ওয়াজ ক্রেভিং, ক্রেভ করা অর্থাৎ ক্রেভিং বলতে কোনো কিছু মানে একদম গভীরভাবে চাওয়া, কাইন্ড অফ উইশ করা। ফর আ লিটল বয়েলড রাইস, তাহলে ওনার মন কি চাচ্ছিল, উনি চাচ্ছিলেন যে একটু রান্না করা ভাত খাবেন। রান্না করা ভাত বুঝতেছে, আমরা বাঙালি হচ্ছে ভাতে মাছে বাঙালি বলে, মানে ভাতটা সব জায়গাতে থাকতে হবে। তো উনি সেই জন্য ওনার মন চাচ্ছিল যে উনি একটু ভাত খাবেন। ফ্রাইড বিটার গোর্ড, এই গোর্ড মানে হচ্ছে করলা, করলা ওনার আবার করলা ভাজিও খাইতে মন চাচ্ছে, চিন্তা করো। তারপরে হচ্ছে সোনা মুগ ডাল অ্যান্ড ইয়েলো লেন্টিল, এই লেন্টিল অর্থ ডালই হয়, লেন্টিল অর্থ ডাল হয়। ফ্রাইড পটল, ফ্রাইড পটল অর্থাৎ পটল ভাজি, এখানে ইংলিশ নাম বলে দিয়েছে পয়েন্টেড গোর্ড, অ্যান্ড ফিশ কারি এবং মাছের ঝোল। হোয়াই ওয়াজ আই ডে ড্রিমিং, আমি কেন দিবা স্বপ্ন দেখছি, কারণ ওই জায়গাতে তো সম্ভবই না ওসব, উনি মনে মনে ভাবছে যদি এগুলো পাইতাম। কিন্তু তারপরে আবার বলতেছে হয় আই ওয়াজ ডে ড্রিমিং, আমি কেন দিবা স্বপ্ন দেখছিলাম। জাস্ট রাইস অ্যান্ড ফিশ কারি কুড ডু, এখন বলতেছে যে শুধুমাত্র এত কিছুর দরকার নাই, জাস্ট ভাত এবং মাছের তরকারি হলে আমার চলে যাবে। বাট দিস ওয়ার নট অ্যাভেলেবল আউটসাইড বেঙ্গল, অর্থাৎ বাংলা প্রদেশের বাইরে এটা মোটেও প্রতুল নয়, অর্থাৎ যেটা পাওয়া যায় না। সো হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ সাস মর্নিং, মর্নিং বলতে বোঝাচ্ছে এখানে প্রার্থনা, প্রার্থনা ল্যামেন্টেশন বলা চলে, ল্যামেন্টেশন, 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 ল্যামেন্টেশন দেখি। দ্য নুন ওনস, এখানে নুন ওনস কোন পার্সেপ স্পিচ, নুন, এখানে নুন অ্যাডজেক্টিভ, কোথায় ছিল এটা, দ্য নোন ওয়ান্স, নোন বলতে এখানে জানা, এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, জানা বা অজানা। তোমাদের যদিও একাডেমিক এগুলো লাগে না তেমন একটা। সো আই শোড দেম দ্য আইটেমস ফ্রম দ্য প্ল্যাটার আই ডিডন্ট ওয়ান্ট, অর্থাৎ ওনাকে যে এক প্লেট ভর্তি বিভিন্ন রকমের খাবার দিল, উনি সেখান থেকে এইসব চিন্তা করার পরে উনি মানে ওনাদের দেখিয়ে দিল যে আমি এই এই খাবারটা আমার চাই না, আই ডিডন্ট ওয়ান্ট, আমি আমার এগুলো দরকার ছিল না। পিকিং অ্যাট, পিকিং অ্যাট বলতে উকি দেওয়া, উকি দেওয়া, উকি দেওয়া অর্থে পিকিং অ্যাট ইউজ করা যায়। পিকিং অ্যাট, পিকিং অ্যাট দ্য নেক্সট টেবল আই স অন ম্যান ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট, ওয়াজ অ্যাবাউট টু অর্থ হচ্ছে সাপোজ টু, অ্যাবাউট টু অর্থ হচ্ছে সাপোজ টু, বানান কি ঠিক আছে? সাপোজ টু, আচ্ছা অ্যাবাউট টু অর্থাৎ অ্যাবাউট টু বলতে আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, আমরা বাংলায় যেরকম বলি আমি প্রায় মরেই গিয়েছিলাম, এটার ক্ষেত্রে আমরা অ্যাবাউট টু ইউজ করতে পারি, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। সেরকম ভাবে উনি ইউজ করছেন যে আই স অন ম্যান অ্যাবাউট টু স্টার্ট ইটিং টু কিউকাম্বারস অন এ প্লেট, অর্থাৎ উনি উকি দিয়ে দেখলেন যে একজন মানুষ প্রায় দুইটা কি খাচ্ছে, শশা, কিউকাম্বারস অর্থ হচ্ছে শশা, একজন মানুষ প্রায় দুটা শশা খাওয়া শুরু করছে। হাউ কুড টু কিউকাম্বারস, উনি বলতেছেন কিভাবে দুইটা মানে শশা, হোয়াট এভার দ্য সাইজ মাইট বি, সেটার সেই শশাটার সাইজ যেরকমই হোক না কেন, বি এনাফ ফর সামন্স ডিনার, এটা কি কারো কোনো একজন ব্যক্তির রাতের খাবারের জন্য যথেষ্ট? অবশ্যই না, কারণ আমরা বাঙালি কিন্তু রাতের বেলা অনেক প্রচুর পরিমাণ মানে আমাদের খাবারের সিস্টেমটা অন্যরকম, আমরা একদম ভুরি ভোজ করে খাই, সেটা বলছে এখানে। ওনার কাছে এটা খুবই হাস্যকর লাগছে যে মাত্র দুইটা কিউকাম্বার একজন ব্যক্তি শুধুমাত্র রাতের ডিনারের জন্য খাচ্ছে, উনি সেটা দেখে অবাক হয়ে যাচ্ছে। আই কুড নট সলভ দ্য পাজল বাই র্যাকিং মাই ব্রেন, র্যাকিং মানে হচ্ছে পন্ডারিং বা পন্ডার মানে হচ্ছে চিন্তা করা, পন্ডার বা থিঙ্ক, অর্থাৎ উনি এই বিষয়টা চিন্তা করেও বের করতে পারছিলেন না যে এটা কিভাবে হয়। দ্যাট টু হি ওয়াজ সিটিং অ্যাট এ টেবল ইন অ্যান ইটারি সাপ্লিমেন্টেড বাই সসেস অ্যান্ড চাটনিস, অর্থাৎ উনি বলতেছেন যে ওই ব্যক্তি যে এই শশা দুইটা খাওয়া শুরু করবে, সে কিসের মধ্যে বসে আছে, ইটারি সাপ্লিমেন্টেড বাই সসেস অ্যান্ড চাটনিস, এখানে ইটারি সাপ্লিমেন্ট বলতে ওইসব জিনিসকে বোঝায়, অর্থাৎ সম্পূরক খাবার, আমরা যেমন ধরো ভাত খাই,
ভাতের সাথে আমরা একটু মরিচ নিই, এই মরিচটা ওই জায়গায় সম্পূরক। বা কোনো একটা ভাজি জাতীয় খাবার খাচ্ছ, সেখানে একটু সস নাও, ওই সসটা হচ্ছে সম্পূরক খাবার। সাপ্লিমেন্টেড অর্থ সম্পূরক। বাই সসেস অ্যান্ড চাটনিস, অর্থাৎ ওই ব্যক্তি যে টেবিলে বসে আছে সেই জায়গায় এরকম চাটনি এবং বিভিন্ন ধরনের সস এরকম সম্পূরক খাবার দেওয়া ছিল। ইভেন ইন এ সফিস্টিকেটেড কান্ট্রি, সফিস্টিকেটেড মানে হচ্ছে অত্যাধুনিক বলা চলে এটাকে, অত্যাধুনিক, অত্যাধুনিক। কাল্টিভেটেড বলা চলে, রিফাইন্ড বলা যায়, না রিফাইন্ড বলা চলে না। আচ্ছা, সফিস্টিকেটেড অর্থ অত্যাধুনিক, এটা মনে রাখো। ইভেন ইন এ সফিস্টিকেটেড কান্ট্রি লাইক ইংল্যান্ড, পিপল উড বাইট ইনটু অ্যান আপেল রাইট আফটার বাইং ইট অফ দ্য স্ট্রিট। অর্থাৎ উনি বলতেছেন যে আমরা সাধারণত কি ভাবি যে ইউরোপিয়ান মানুষজন বাপরে, হয়তো বা একটা অ্যাপেলও হয়তো ওনারা কি করবে, একটা প্লেটে নিবে, সেটা ফর্ক দিয়ে আহ, মানে কাঁটা চামচ আমরা যেটাকে বলি সেটা দিয়ে খাবে, তারপরে নাইফ দিয়ে ছোট ছোট পিস করবে। কিন্তু উনি এই জায়গায় বলতেছেন যে ইভেন ইন এ সফিস্টিকেটেড কান্ট্রি, অর্থাৎ এত অত্যাধুনিক একটা কান্ট্রি ইংল্যান্ড, সেখানেও মানুষজন রাস্তা থেকে একটা অ্যাপেল কেনার পরে রাস্তাতেই ওটার উপর কামড় বসায় দেয়। মানে হাস্যকর ওয়েতে উনি ওনার হচ্ছে ভ্রমণ কাহিনীতে এটা বলছেন। দে ডিডেন্ট হ্যাভ টু ইন্টার এ রেস্টুরেন্ট টু ইট ইট, অর্থাৎ তাদের এই রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করার প্রয়োজন পড়ে না এটা খাওয়ার জন্য। উইথ আ ফর্ক অ্যান্ড নাইফ উইথ সসেস অ্যান্ড চাটনিস, অর্থাৎ রেস্টুরেন্টে এটা খাওয়ার জন্য প্রবেশ করার প্রয়োজন পড়ে না যে এই কাঁটা চামচ বা ছুরি এবং সস এবং চাটনি মাখিয়ে মাখিয়ে খাবে, তার জন্য রেস্টুরেন্টে ঢোকার ওদের প্রয়োজন পড়ে না। অ্যাট দ্যাট পয়েন্ট আই স, এই সময়টাতে উনি কি দেখলেন, ইনস্টিড অফ চিউইং দ্য, চিউইং বলতে বোঝায় হচ্ছে এটাকে কি বলে আমরা, চাবানো বলি, চাবানো, চাবানো, চাবানোই তো বলে এটাকে, বা চিবানো। Chewing the cucumbers, the man just pressed it in the middle and some pulao-like substance mixed with a few things oozed out. Oozed out অর্থ কোনো কিছু হচ্ছে গড়িয়ে বেরিয়ে আসা, বেরিয়ে আসা, বেরিয়ে আসা, বেরিয়ে আসা। অর্থাৎ উনি বলতেছেন যে ওই সময়টাতে উনি দেখলেন যে ইনস্টিড অফ চুইং, অর্থাৎ চাবানোর পরিবর্তে ওই লোকটা কি করলো, ওই লোকটা ওই যে যে শশা দুইটা খাচ্ছিল ওই শশার মাঝ বরাবর উনি কি করলো, প্রেস করলো। এবং ওই শশার মাঝ বরাবর প্রেস করার পরপরই উনি বলতেছেন ওনার চোখে এটা পোলাও লাইক, অর্থাৎ উনি ওটার নাম যেহেতু জানে না, উনি বলতেছেন আমার চোখে ওটা পোলাওয়ের মতো দেখতে আর কি। পোলাও লাইক সাবস্টেন্স মিক্সড উইথ আ ফিউ থিংস, অর্থাৎ পোলাওয়ের মতো একটা জিনিস যেটার সাথে আরো বেশ কিছু জিনিস মিক্সড ছিল, সেগুলো কি হলো, গড়িয়ে বের বের হয়ে আসলো, কারণ উনি ওই কি করেছেন, ওই শশার মাঝ বরাবর প্রেস করেছেন। এটা আসলে শশা ছিল না, এক ধরনের ডিশ ছিল। আই ওয়াজ সারপ্রাইজড টু নো ইট, সারপ্রাইজ টু নো ইট মানে হচ্ছে হতবাক হওয়া, হতবাক হওয়া। অর্থাৎ উনি দেখলেন যে আমি তো দেখতেছিলাম জাস্ট একটা সিম্পল শশা দেখতেছিলাম, উনি খাওয়া শুরু করবে, কিন্তু উনি যখন দেখলো ওটা প্রেস করার পর ওনার মধ্যে থেকে আজব সব জিনিস, পোলাও লাইক জিনিস বের হয়ে আসছে, উনি তখন বলতেছেন মানে উনি একদম হতবাক হয়ে গেছে। আই টোল্ড দ্য রেস্টুরেন্ট ওনার দ্যাট হোয়াট এভার বি মাই লাক আই আউট টু ইট দোজ কিউকাম্বার্স। অর্থাৎ উনি বলতেছেন ওই রেস্টুরেন্ট ওনার, অর্থাৎ রেস্টুরেন্টের মালিককে উনি বললেন যে আমার ভাগ্যে যাই থাকুক না কেন আমি ওই শশা খেতে চাই। উনি ভাগ্যের কথা এই জন্য বলছেন কারণ উনি আগেই বললেন যে বিদেশি খাবারগুলো কিছুটা টেস্ট বাজে, কিছুটা আবার মোটামুটি, মোটামুটি ওনার কাছে। সেজন্য বলতেছে যে এটা খারাপ হোক ভালো হোক ডাজেন্ট ম্যাটার, আমার দেখে খাইতে মন চাচ্ছে, ভাগ্যে যা আছে খাবো। এরপরে দেখো, যে কিউকাম্বার্স ওয়ার সার্ভড, অর্থাৎ ওনাকে পরে অর্ডার দেওয়ার পর দুটো কিউকাম্বার দেওয়া হলো। আফটার প্রেসিং দেম আ লিটল, অর্থাৎ ওই উইথ আ ফর্ক, অর্থাৎ ওই যে কিউকাম্বার্স ওটাকে হালকা করে চাপ দেওয়ার পরে দ্য পোলাও কেম আউট। উনি বলতেছেন পোলাও, আসলে ওটা পোলাও না, একটু পরে উনি এটা ব্যাখ্যা করবেন। এই কেম আউট অর্থ হচ্ছে উজ আউট, অর্থাৎ বেরিয়ে আসা, উজ আউট, উজ আউট। দ্য পোলাও ওয়াজ মিক্সড উইথ স্মল পিসেস অফ মিট হোয়াট উই কল কিমা, অর্থাৎ বাংলায় আমরা যেটাকে কিমা বলি, ওই মানে শশাটার মধ্যে সেরকম কিছু টুকরো টুকরো মাংস ছিল। স্লাইসেস অফ টমেটো, অর্থাৎ টমেটো স্লাইস ছিল। অ্যান্ড গ্রেটেড কান্ট্রি চিজ, গ্রেট করা বলতে তোমরা গ্রেটার হয়তো চিনবা, যেটা দিয়ে আর কি মেইনলি বিভিন্ন জিনিস গ্রেট করে। গ্রেট করা বলতে ছোট ছোট অংশে ভাগ একদম ওটার বাংলা নাম কি আসলে, ওটা তো গ্রেটার হিসেবেই চিনি, তোমরা হয়তো এটাকে গ্রেটার হিসেবেই চিনো। স্টিলের মতো একটা দেখতে জিনিস, ওটার উপরে বিভিন্ন রকম জিনিস রেখে সরাসরি কুচি কুচি করা হয়। কান্ট্রি চিজ, অর্থাৎ ওনার মধ্যে টমেটোর স্লাইসও ছিল এবং সাথে কি করা ছিল, গ্রেট করা পনির ছিল, পনিরের টুকরা।
আই রিয়েলাইজ দ্যাট অল দ্য স্টাফিংস, এই দেখো স্টাফ থেকে এসেছে স্টাফিংস। এখানে স্টাফিং বলতে বোঝানো হচ্ছে যে ইনগ্রিডিয়েন্টস, ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ রান্নার ক্ষেত্রে যে জিনিসগুলো ব্যবহার করা হয়, ইন ইনগ্রিডিয়েন্টস বা সাবস্টেন্সেস বলতে পারো, হ্যাড বিন পুট ইনসাইড দ্য বয়েলড কিউকাম্বার অ্যান্ড ফাইনালি ইট ওয়াজ ফ্রাইড ইন ঘি। অর্থাৎ উনি বলতেছে ওটা প্রেস করার পরে উনি বুঝতে পারলেন আসলে ওর ভিতরে স্টাফিংস বলতে এখানে বাংলায় আমরা আর একটা জিনিস বলতে পারি পুর, যেটাকে বলি আমরা কুশুলি পিঠার মধ্যে পুর দেওয়া হয়, বিভিন্ন রান্নার পটলের মধ্যে পুর দেওয়া হয়, সেই ধরনের পুরের কথা উনি বলছেন। যে ওটাকে প্রেস করার পরেই উনি বুঝতে পারলেন যে এটা কি ছিল, একটা হচ্ছে সিদ্ধ করা শসা ছিল যার মধ্যে এই পুরটা দেওয়া, এন্ড ফাইনালি ইট ওয়াজ ফ্রাইড ইন ঘি, এবং যেটা এই পুরগুলো দেওয়ার পরে শেষ পর্যায়ে শসাটাকে কি করা হয়েছে, ঘিয়ে ভাজা হয়েছে। দ্য সেম প্রিন্সিপাল অ্যাজ আওয়ার ডোলমা অফ ফিশ অ্যান্ড পটল, যেটা আগে বলছিলাম, অর্থাৎ পটলের মধ্যে মাছ সিদ্ধ করে ওইটা ওর ভিতর দিয়ে পরে ভাজি করা হয়, এটাকে ডোলমা বলে। The only difference was here they had stuffed the cucumber with পোলাও মিট টমেটো অ্যান্ড চিজ। অর্থাৎ বলতেছে এই ডোলমার সাথে এই উপরের যে কিউকাম্বারের যে রেসিপি, এটার মধ্যে পার্থক্য কি, ওরা ওই জায়গায় মাছের পরিবর্তে দিয়েছে মাংস, টমেটো আর হচ্ছে পনির। দাস দিস ওয়াজ এ ট্রুলি সুপারলেটিভ ক্রিয়েশন। অর্থাৎ ওনার কাছে একটা চমৎকার একটা ক্রিয়েশন লাগছে, অর্থাৎ চমৎকার একটা সৃষ্টি। সুপারলেটিভ, সুপারলেটিভ আমরা ডিগ্রি জানি, এখানে সুপারলেটিভ উনি চমৎকার অর্থে ইউজ করলেন। অ্যান্ড হোয়াট টেস্ট, কি স্বাদ, ইট মেল্টেড দ্য মোমেন্ট ইট টাচড মাই টাং। অর্থাৎ যে মাত্র আমি জিভে এটা ছোঁয়ালাম সেই মাত্র সেটা গলে গেল। মেল্ট মানে হচ্ছে গলে যাওয়া, গলে যাওয়া, অর্থাৎ ওনার কাছে এটা টেস্ট আবার ভালো লাগলো। শিপে ম্যাকারনি বাজে ছিল কিন্তু এই খাবারটা ওনার ভালো লেগেছে। আই হ্যাড নেভার ইটেন সাস আ ফাইভ ইন ওয়ান ডিশ। ফাইভ ইন ওয়ান ডিশ বলতে আমরা বলি যে একের মধ্যে পাঁচ, একের মধ্যে পাঁচ, অর্থাৎ উনি এরকম একের মধ্যে পাঁচ রকমের যে জিনিস পাওয়া যায় উনি এরকম জিনিস কখনো খাননি। হ্যাঁ, সবজি কাটার গ্রেটার, ওটার কথাই বলছিলাম, ওটার বাংলা নাম জানা নেই। গ্রেটার বলতে কি বলা হয়, ছোট ছোট টুকরা করার মেশিন, নাম দেখতে হবে ওটার। আই অলসো টেস্টেড অ্যানাদার ইউনিক আইটেম, অর্থাৎ আমি আরো আম, এবং আরো একটা উনি হচ্ছে অনন্য একটা আইটেম, অর্থাৎ আইটেম বলতে এখানে খাবার বোঝাচ্ছে, সেটা উনি টেস্ট করে দেখেছেন। ইজিপশিয়ান ব্রড বিন সিডস, এইটাকে দেখো সামনে একটু পরেই বলবে, এইটাকে ওই দেশে ফুল বলে, বোকা। এই ব্রড বিন সিডস অর্থাৎ আমরা যেটা বড় বড় হচ্ছে সিমের বীজ, অর্থাৎ আমরা দেখবে এখন বাজারে কিন্তু এই সিমের সময় আসলে দেখবে আলাদা করে শুধুমাত্র সিমের বীজই কিন্তু বিক্রি করে। তো সেখানে আবার ব্রড বিন সিডও বিক্রি করে, এটা হচ্ছে বড় বড় বিন, ওটার ডিশ উনি ট্রাই করেছেন, ওটার এখন ব্যাখ্যা দিবে দেখো। ইউ মাস্ট হ্যাভ সিন দ্য ম্যাসিভ কেকস অফ অয়েল ইন দ্য আলিবাবা ফিল্ম। এখানে ওই যে আলিবাবা ও 40 চোরের কাহিনী তো ছোটবেলা তোমরা সবাই শুনেছ, ওইটার সাথে উনি তুলনা দিচ্ছেন। এখানে কেকস বলতে বোঝায় হচ্ছে আহ আমরা ওটাকে কি বলি, ব্যারেল বলি, তেলের যে ব্যারেল, ওটাকে ব্যারেলই তো বলে, ব্যারেল, ব্যারেল টাইপের, অর্থাৎ এটা না বুঝলেও চলবে, এটা থেকে আসবে না। মোট কথা হচ্ছে বড় বড় হচ্ছে পাত্র টাইপের একটা জিনিস, যেটা আলিবাবা ওই 40 চোরে ফিল্মের মধ্যে, মুভির মধ্যে তোমরা দেখেছিলে, সেটার কথা বলছে। ইন 2 or 3 সাস কেকস, ওরকম বড় বড় 3-4টা ডাব্বা। দে পুট ব্রড বিন সিডস অ্যান্ড বয়েল দেম ওভারনাইট। অর্থাৎ ওনারা কি করে, এই বড় বড় আলিবাবা মুভির মধ্যে তোমরা যেরকম বড় বড় এরকম ডিশ দেখেছো, সেরকম বড় বড় ওই ডিশের মধ্যে, ডিশ জাতীয় জিনিসের মধ্যে কি করে, এই সিড অর্থাৎ এই যে বিনগুলো আছে এই বিনগুলো ওর মধ্যে দেয় এবং ওভারনাইট সিদ্ধ করে। দেখো, বয়েল দেম ওভারনাইট, সাধারণত কি করা হয় বিভিন্ন জিনিস 1 ঘন্টা 2 ঘন্টা, এই খাবারটা আবার পুরো রাত ধরে সিদ্ধ করা হয় অন্যরকম। আফটার অ্যাডিং অলিভ অয়েল অ্যান্ড সাম স্পাইসেস, স্পাইসেস মানে মশলা আগেই বললাম, দে সার্ভ দেম ফ্রম দ্য মর্নিং। অর্থাৎ সারা রাত ধরে, কি একটা রেসিপি একবার চিন্তা করো, সারা রাত ধরে রান্না হচ্ছে, সিদ্ধ হচ্ছে, অলিভ অয়েল এবং মশলা টশলা দিচ্ছে এবং সকালে সার্ভ করবে সেটা। উই এট দেম অ্যাট মিড নাইট, অর্থাৎ এটা সকাল থেকে সার্ভ করা হলেও ওনারা হচ্ছে মধ্যরাতে এটা খেয়েছেন। হোয়াট টেস্ট, কি স্বাদ, আই ক্যান স্টিল ফিল ইট ইন মাই মাউথ। অর্থাৎ ওনার, আমরা বাংলায় যেটাকে বলি মুখের সাথে স্বাদ লেগে আছে, উনি সেটা বলছেন। আওয়ার পাম্পকিন সিডস আর নট ম্যাচ ফর দিস ডেলিকেসি। অর্থাৎ ডেলিকেসি বলতে এখানে টেস্ট বোঝাচ্ছে, অর্থাৎ এই যে ডিশটা উনি ট্রাই করলেন, যে খাবারটা ট্রাই করলেন, উনি বলতেছেন এই খাবারের যে টেস্ট, এটার সাথে আমাদের দেশের যে কুমড়ো বীজের যে রেসিপি বা খাবার, সেটার কোনো তুলনাই হয় না।
ইভেন পল অ্যান্ড পার্সি, অর্থাৎ ওনার সাথেই আছে এই দুইজন, এগ্রিড দ্যাট দ্য সয়াবিনস অফ চায়না, সয়াবিনস তো তোমরা দেখেছো বাজারে মোটামুটি গুটি আকারে পাওয়া যায়, এগুলো রান্না করে খেতে হয়। সয়াবিনস অফ চায়না উড বি ফার বিহাইন্ড, নেভার মাইন্ড সাপ্রেসিং ইট। সাপ্রেস মানে কোনো কিছুকে অতিক্রম করে যাওয়া, সাপ্রেস, সারপাসিং, সরি, সারপাসিং মানে হচ্ছে অতিক্রম করা, অতিক্রম করা। উনি কি বলছেন তাহলে? তাহলে ওনার সাথে যে যে পল এবং পার্সি ছিল, এরাও অ্যাগ্রি করলো, এরাও অ্যাগ্রি করলো যে চীনের যে সয়াবিন আছে, এটা হচ্ছে এই যে খাবারটা, এই ব্রড বিন সিড, এটার পিছে পড়ে যাবে, এটার সাথে পাল্লা দিয়ে পারবে না, অনেক পিছে পড়ে থাকবে, ফার বিহাইন্ড। উই হার্ড, তোমরা এটাকে অনেকে কিন্তু হেয়ার্ড বলো, এটা কিন্তু হেয়ার্ড না, এটা হচ্ছে হার্ড। এই যে হার্ড, এই সে আর ডি যে শব্দ, এটারই কিন্তু হার্ড এটা। উই হার্ড দ্যাট দ্য কিং অ্যান্ড দ্য পোর এভরিওয়ান এট দোজ বিনস টুয়াইস এ ডে। শুনে খাইতেই মন চাচ্ছে যে কি এমন জিনিস যে রাজা এবং প্রজা দিনে দুইবার করে এই খাবার খাইতো। The restaurant owner told us that some pharaoh, ফারাও তো চেনো, মিশরের রাজাদের ফারাও বলা হতো, liked it so much that he had forbidden his subjects to eat these beans। এখানে সাবজেক্টস মানে কিন্তু কোনো বিষয় না, এখানে সাবজেক্ট মানে হচ্ছে প্রজা, সাবজেক্ট মানে হচ্ছে এখানে প্রজা। অর্থাৎ এই কথাও রেস্টুরেন্ট, যে উনি যে রেস্টুরেন্টে বসে খাচ্ছে, ওই রেস্টুরেন্টের ওনার এটা বলতেছে যে কোনো একজন ফারাও, অনেক অনেক ফারাও ছিল, তার মধ্যে কোনো একজন ফারাও এই খাবারটাতে এত বেশি পছন্দ করেছে যে ওনাদের যে প্রজারা আছে ওনাদের জন্য এটা খাওয়া নিষিদ্ধ করে দিয়েছে, মানে আমি রাজা, এটা খুব বেশি স্বাদ, আমি একাই খাবো, তোরা খাবি না। হেন্স দ্য রিজন হোয়াই পিপল টক অ্যাবাউট দ্য হুইমস অফ দ্য ফ্যারোস। এই হুইমস শব্দটার অর্থ হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলি খামখেয়ালি, কাইন্ড অফ খাম খেয়ালি, সেটা। অর্থাৎ এই কারণেই হচ্ছে এই যে ইজিপশিয়ান যে পিপল আছে, এরা হচ্ছে এই যে ফ্যারো অর্থাৎ মিশরের রাজাদের খামখেয়ালি বিষয় নিয়ে এরা কথাবার্তা এখনো বলে। আচ্ছা, এরপর দেখো, আই পিকড আপ ইটস অ্যারাবিক নেম ফুল। অর্থাৎ উনি কি করলেন, এই পিকড আপ মানে তোলা, কিন্তু এখানে পিকড আপ অর্থ বোঝাচ্ছেন যে উনি এটার আরবি নামটা জানলেন, এখানে জানলেন অর্থ এসেছে ফুল। তাহলে যেটা আমরা আগেই বলছিলাম যে উনি ব্রড বিন সিডস, এটাকে উনি কি বলছেন, ফুল বলছেন। অর্থাৎ এই জায়গাটায় উনি কিন্তু ফুল বলছেন না, উনি নামটা শুনলেন যেটাকে বলা হয় আসলে ফুল। এই যে এই জিনিসটা, নামটা এসেছে যে এই জায়গা থেকে। এই যে ফ্যারো যে সবার জন্য নিষিদ্ধ করে দিল খামখেয়ালি একটা আচরণ, যে আমি একা খাবো তোরা খাবি না, এই জায়গা থেকে এই খাবারটার নাম এসেছে ফুল। দ্য ফলোয়িং ইজ অ্যান ইনসিডেন্ট ফ্রম দ্য ফলোয়িং মর্নিং, বাট অ্যাজ ইট ইজ রিলেটেড টু, এই রিলেটেড টু অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে সম্পর্কিত, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সম্পর্কিত। দিস আইটেম আই উইল ন্যারেট ইট হিয়ার, অর্থাৎ উনি বলতেছেন যে ফলোয়িং, ফলোয়িং অর্থ আগেই বললাম একবার যে নেক্সট, অর্থাৎ পরের যে, ইনসিডেন্ট অর্থ হচ্ছে ঘটনা, ইনসিডেন্ট অর্থ ঘটনা, উনি বলতেছে এর পরের যে ঘটনা সেটা পরের দিন সকালে ঘটেছিল, বাট অ্যাজ ইট ইজ রিলেটেড টু দিস আইটেম, রিলেটেড টু দিস আইটেম বলতে বোঝাচ্ছে যে ব্রড বিন সিডের যে কাহিনীটা এইটার সাথে যেহেতু সম্পর্কিত, তাই উনি বলতেছেন আমি এটাকে এখানেই ন্যারেট করব। ন্যারেট মানে হচ্ছে ডিসক্রাইব করা, ন্যারেট অর্থ ডেসক্রাইব করা, কোনো কিছু বর্ণনা করা। Dozens of nationalities like the French, the Greeks, the Italians, the English lived in Cairo। অর্থাৎ এখানে ডজন বলতে এক ডজন না, বলতেছে যে অসংখ্য জাতি, অসংখ্য জাতীয়তার লোক এই মিশরের কায়রোতে বসবাস করেছে। সো দ্য সিটি ওয়াজ অ্যাডর্নড উইথ, এই অ্যাডর্নড উইথ বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে সজ্জিত, কোনো কিছু দ্বারা কোনো কিছু সজ্জিত বোঝাতে অ্যাডর্নড উইথ ইউজ করা যায়। উইথ সাইনেস শব্দটা দেখো, সাইনেস বাংলা আমরা মানে একটা ইংলিশ শব্দ, কিন্তু বাংলাতে ইউজ করতে করতে বাংলার মতোই হয়ে গেছে। সাইনবোর্ড যেটাকে আমরা বলি, এইটার আর একটা শব্দ হচ্ছে সাইনেস, সাইনবোর্ড। এই সাইনবোর্ডটার কথা বলতেছে যে সো দ্য সিটি ওয়াজ অ্যাডল্ট উইথ সাইনেস ইন ল্যাঙ্গুয়েজেস ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ কায়রোর যে শহরটা, এই শহরে বিভিন্ন রকমের সাইনবোর্ডে যে ল্যাঙ্গুয়েজ বা ভাষাগুলো, এগুলো অনেক বৈচিত্র্যময়, অর্থাৎ সারা দেশে বিভিন্ন রকমের বৈচিত্র্যময় ভাষা আছে। বাংলাদেশের কথা যদি চিন্তা করো, এখানে কয় রকমের ব্যানার দেখা যায়, সর্বোচ্চ 2 থেকে 3 রকমের বাংলাতে দেখা যায়, ইংলিশে দেখা যায়, আর হয়তো কিছু চাইনিজ বা জাপানিজ কিছু শপ এসেছে, ওগুলোর কারণে হয়তো চাইনিজ বা জাপানিজ কিছু শপ দেখবা দোকানের উপরে টাইটেল আছে, বিশেষ করে ঢাকায় দেখা যায়।
কিন্তু ওই দেশে এত বেশি ন্যাশনালিটির লোক ছিল যে সাইনবোর্ড গুলো প্রায় বৈচিত্র্য রকমের, দেখে বোঝার উপায় নাই এটা কায়রোর কোনো একটা দেশের, কায়রোর কোনো একটা জায়গার সাইনবোর্ড, সেটাই উনি বলছেন আর কি। দ্য ফলোয়িং মর্নিং হোয়েন উই আর এক্সপ্লোরিং দ্য নুকস অ্যান্ড ক্র্যানিস, এই শব্দটা দাগিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট একটা শব্দ। নুকস অ্যান্ড ক্র্যানিস, এইটার বাংলা অর্থ তোমরা কেউ জানো? নুকস অ্যান্ড ক্র্যানিস অর্থ আই থিঙ্ক জানো না, কারণ আমি যখন নিজে পড়াচ্ছিলাম আমি তখন নিজেও জানতাম না যে নোকস অ্যান্ড ক্র্যানিস মানে কি। নোকস অ্যান্ড, আচ্ছা তোমরা কেউ জানো না? নোকস অ্যান্ড ক্র্যানিস মানে হচ্ছে অলিতে গলিতে, অর্থাৎ একদম সরি, কি হয়ে গেল এটা, নোকস অ্যান্ড ক্র্যানিস, নোকস অ্যান্ড ক্র্যানিস, নোকস অ্যান্ড ক্র্যানিস অর্থ হচ্ছে অলিতে গলিতে, অলিতে গলিতে, অর্থাৎ ওনারা যখন অলি অর্থাৎ এই যে জায়গাটায় ওনারা গেছেন, এই জায়গার যখন অলি গলি ওনারা এক্সপ্লোর করছিলেন, অলি গলি, আহ আচ্ছা জানো না সমস্যা নেই। আহ অলিতে গলিতে যখন ওরা এই সিটির যখন অলিতে গলিতে ওনারা এক্সপ্লোর করছিলেন, তখন উনি কি দেখলেন, আই কেম অ্যাক্রস আ সাইন বোর্ড দ্যাট সেইড, অর্থাৎ ওনারা একটা সাইনবোর্ডের সামনে আসলো, যে সাইনবোর্ডটা কি বলতেছে, ফুলস রেস্টুরেন্ট, অদ্ভুত রকমের নাম দেখো, বোকার রেস্টুরেন্ট, বোকার রেস্তোরাঁ, পল পার্সি অ্যান্ড আই নোটিসড ইট টুগেদার, আমরা একসাথে এই জিনিসটা নোটিশ করলাম, দেখলাম। উই আর লস্ট ফর ওয়ার্ডস, অর্থাৎ আমরা এটা দেখে লস্ট ফর ওয়ার্ডস অর্থাৎ দেখে হতবাক হয়ে যাওয়া। অ্যান্ড ফাইনালি উই ব্রাস্ট আউট, এই ব্রাস্ট আউট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফেটে পড়া, ব্রাস্ট আউট অর্থ হচ্ছে ফেটে পড়া, তাহলে ওনারা কিসে ফেটে পড়লেন, লাফিং, অর্থাৎ ওনারা এটা দেখে হতবাক হয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে ওনারা হাসিতে ফেটে পড়লেন, যেটা আবার কি কথা, বোকার আবার রেস্টুরেন্ট হয়, a restaurant for stupid people, what the did it really mean, এটা আসলে অর্থটা কি? At the point I suddenly remembered the word fool had been used in Arabic for the broad bean dish, অর্থাৎ ওই সময়ে ওনার হঠাৎ করে মনে পড়লো যে কিরে, আমি তো আরবিতে সেদিনও দেখলাম যে ব্রড বিন সিডের জন্য হচ্ছে এই ফুল শব্দটা ইউজ করা হয়, নট মিনিং টু স্টুপিড পিপল, অর্থাৎ এখানে যে ফুল বলা হচ্ছে যে ফুল রেস্টুরেন্ট, ফুলস রেস্টুরেন্ট, এই ফুল অর্থ স্টুপিড পিপল না, আই মিন্ট ইট মিন্ট দিস শপকিপার সোল্ড ব্রড বিন সিডস, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে এই যে দোকানদার, এই দোকানদার কি করে, এই বড় বড় সিমের বীজ সেল করে। দ্য থ্রি অফ আস পিপড ইনসাইড, পিপড ইনসাইড অর্থ হচ্ছে কি বলা যায় এটাকে, লুক, লুক অ্যাট সামথিং, লুক অ্যাট সামথিং, অর্থাৎ কোনো কিছুর দিকে তাকানো বা কোনো কিছু ভেতরে তাকানো। পিপড ইনসাইড অর্থাৎ এখানে পিপড ইনসাইড বলতে বোঝানো হচ্ছে যে ওনারা দোকানের ভেতরে তাকালো। দ্য শো টু সি দ্যাট অল দ্য কাস্টমার্স হ্যাড আ প্লেট অফ ফুল ইন ফ্রন্ট অফ দেম, পড়তেই হাসি লাগতেছে যে ওনারা প্লেটে কি বোকা নিয়ে বসে আছে, অল দ্য কাস্টমার্স হ্যাড এ প্লেট অফ ফুল ইন ফ্রন্ট অফ দেম, ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে, অর্থাৎ প্রত্যেকটা কাস্টমারের সামনে কি, প্রত্যেকটা কাস্টমারের সামনে হচ্ছে বোকার প্লেট, অর্থাৎ এই যে ব্রডবিন সিরের প্লেট। আচ্ছা যাই হোক, এটা ছিল তোমাদের প্যাসেজের পরে, এই অংশ থেকে তোমাদের কোনো সমস্যা আছে নাকি কোনো জায়গায়, যদি বুঝতে সমস্যা হয় একটু দ্রুত তোমরা কমেন্ট করে জানাও। এরপরে তোমাদের দেওয়া আছে এমসিকিউ প্রশ্ন আর হচ্ছে ফ্লো চার্ট, এগুলো তোমরা নোট সেকশনে জমা দিও। আচ্ছা এই সেকশন থেকে প্রশ্ন নাই, তাসনিম আর কোনো প্রশ্ন নেই, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের অংশে যাচ্ছি। দেখো এরপরে হচ্ছে লেসন ফোর, ফিটনেস, ফিটনেস অংশ থেকে তোমাদের বইয়ে কিন্তু এই দুটাই কিন্তু নতুন প্যাসেজ, কিন্তু এখান থেকে যদি প্রশ্ন আসে এই টু এর পরিবর্তে থ্রি আর ফোর একটু তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়ো, থ্রি আর ফোরে হচ্ছে নতুন প্যাসেজ দুটো অ্যাড করেছে, ভালো ভালো প্যাসেজ। আর এইটা মানে লেসন ফোর এর যে প্যাসেজ এটা মূলত ইকিগাই থেকে, তোমরা অনলাইনে এই বইটা যারা ইংলিশ বইটা একটু দেখো, ওখানে কিন্তু আছে একটা বই যে হালকা কি বলে আকাশি রঙের একটা বই, ওপরে সুন্দর একটা গাছ, জাপানিজ লাইফস্টাইল নিয়ে লেখা ইকিগাই, ওই বই থেকে একটা সুন্দর তোমাদের প্যাসেজ দিয়েছে, এই দুইটা প্যাসেজ হচ্ছে নতুন তোমাদের এই বইটাতে। দেখো এখানে কি বলছে, ইনস্ট্যান্ট ভ্যাকেশনস গেটিং দেয়ার থ্রু মেডিটেশন, অর্থাৎ মেডিটেশন নিয়ে এই পুরা প্যাসেজটাই কথা বলবে, সেটাই টাইটেল দিয়েছে এখানে, তাৎক্ষণিক একটা ছুটি। ট্রেনিং দ্য মাইন্ড ক্যান গেট আস টু আ প্লেস অফ ফ্লো মোর কুইকলি, অর্থাৎ বলতেছে যে মনকে প্রশিক্ষিত করা, ট্রেনিং দ্য মাইন্ড অর্থাৎ মনকে প্রশিক্ষিত করা আমাদের কি করতে পারে, ক্যান গেট আস টু এ প্লেস, আমাদের একটা জায়গায় নিয়ে যেতে পারে, কুইকলি খুব দ্রুততার সহিত আমাদের একটা জায়গায় নিয়ে যেতে পারে, কোন জায়গায়, এ প্লেস অফ ফ্লো, এখানে ফ্লো অর্থ হচ্ছে মনের হচ্ছে কি বলে একাগ্রতা,
মনের একাগ্রতা বলতে পারি এটাকে। একাগ্রতা, একাগ্রতা অর্থাৎ মনের একটা কাম একটা অবস্থা, শান্ত একটা অবস্থা, সেই জায়গায় নিয়ে যেতে পারে মনকে এই প্রশিক্ষিত করা। সেটা কিভাবে করা যাবে দেখো, মেডিটেশন ইজ ওয়ান ওয়ে টু এক্সারসাইজ আওয়ার মেন্টাল মাসেলস। এখানে মাসেল বলতে বডিতে যে মাসেল থাকে সেগুলোকে বোঝাচ্ছে না, এখানে মাসেল বলতে বোঝাচ্ছে হচ্ছে মনের শক্তি, মনের হরাইজন, সেটার কথা বলছে। যে মেডিটেশন ইজ ওয়ান ওয়ে টু এক্সারসাইজ আওয়ার মেন্টাল মাসেলস, অর্থাৎ এই যে মেডিটেশনের বাংলা হচ্ছে ধ্যান, মেডিটেশনের বাংলা হচ্ছে ধ্যান, মেডিটেশনের বাংলা হচ্ছে ধ্যান। আচ্ছা, তাহলে কি বলছে, মেডিটেশন ইজ ওয়ান ওয়ে টু এক্সারসাইজ আওয়ার মেন্টাল মাসেলস, অর্থাৎ আমাদের মনের যে শক্তিগুলো এগুলোকে বৃদ্ধি করার একটা এক্সারসাইজ কি, এই হচ্ছে মেডিটেশন। এটা হচ্ছে একটা পদ্ধতি। দেয়ার আর মেনি টাইপস অফ মেডিটেশন, অনেক ধরনের মেডিটেশন আছে, বাট দে অল হ্যাভ দ্য সেম অবজেক্টিভ। তোমাদের মধ্যে থেকে প্রশ্ন, এখানে অবজেক্টিভ অর্থ কি? এটা যদিও আমরা এমসিকিউ এ অ্যাড করে দিয়েছি, তারপরে তোমরা ক্লাসে বলবা, তোমরা যে কয়েকজন আছো এখান থেকে বলবা যে অবজেক্টিভ অর্থ এখানে কি বোঝাচ্ছে, অবজেক্টিভ অর্থ এখানে কি। দেয়ার আর মেনি টাইপস অফ মেডিটেশন, অনেক ধরনের মেডিটেশন আছে, বাট দে অল হ্যাভ দ্য সেম সরি অবজেক্টিভ। দ্রুত বলবা তোমরা। ওকে, তাসনিমারা কমেন্ট করেছে গোল দেখি। আর দুইজন এরকম সাইলেন্ট হয়ে আছো কেন তোমরা? ক্লাস কি করলো, তাসনিম আড়াই করছো? বাকি দুইজন এরকম চুপচাপ নিশ্চুপ হয়ে আছে। আচ্ছা, না বললা ক্লাসে এত সময় নেওয়া যাবে না। দেখো, বাট দে অল হ্যাভ দ্য সেম অবজেক্টিভ, অবজেক্টিভ অর্থ হচ্ছে এখানে গোল বা লক্ষ্য। তাসনিমারা শুধু পেরেছে, আর তোমরা দুজন মুখে কুলু পেটে আছে একদম। অল হ্যাভ দ্য সেম অবজেক্টিভ, সবার সেম গোল আছে। মানে এই যে মেডিটেশন অনেক ফর্ম, যেমন ধরো নামাজ এক রকমের মেডিটেশন, তারপরে এখানে এই যে চুপ করে ধ্যান করা, এটা একটা মেডিটেশন, আরো অনেক ধরনের মেডিটেশন আছে। কিন্তু সবার লক্ষ্য কি? সবার লক্ষ্য কিন্তু একটাই, যে কামিং দ্য মাইন্ড, অর্থাৎ মনকে শান্ত করা। কামিং অর্থ হচ্ছে মনকে, মনকে শান্ত করা, কামিং। লেখাগুলো খুব অদ্ভুত লাগতেছে দেখতে। গোল আর কামিং অর্থ হচ্ছে শান্ত, শান্ত করা অর্থাৎ মনকে শান্ত করা। সবারই একটা লক্ষ্য যে মনকে শান্ত করবে। অবজার্ভিং আওয়ার থটস এন্ড ইমোশনস, তাহলে মনকে শান্ত করবে, আমাদের যে চিন্তা এবং যে ইমোশন সেটাকে অবজার্ভ করবে, পর্যবেক্ষণ করবে। অ্যান্ড সেন্টারিং আওয়ার ফোকাস, সেন্টারিং বলতে হচ্ছে কেন্দ্রীকরণ, আমরা যেটাকে বলি সেন্ট্রিফিউজ। সেন্টারিং আওয়ার ফোকাস অন এ সিঙ্গেল অবজেক্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় আমাদের মনকে কি করবে, স্থির করে ফেলবে। দ্য বেসিক প্র্যাকটিস ইনভলভস সিটিং উইথ এ স্ট্রেইট ব্যাক, অর্থাৎ এই মেডিটেশন যদি করতে হয় তাহলে তোমার একদম প্রাথমিক যে প্র্যাকটিস, প্রাথমিক যে অনুশীলন, সেটা কি, একদম স্ট্রেইট বসা লাগবে। অর্থাৎ এই যেরকম কুজো হয়ে বসা যাবে না, মেডিটেশনের জন্য তোমাকে একদম স্ট্রেইট এরকম বসতে হবে, একদম ব্যাক, স্ট্রেইট ব্যাক, একদম সোজা। স্ট্রেইট অর্থ হচ্ছে সোজা, স্ট্রেইট অর্থ হচ্ছে সোজা, এখানে ব্যাক বলতে পিঠ বোঝাচ্ছে। অ্যান্ড ফোকাসিং অন ইউর ব্রেথ, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করা। তোমাদের আর একটা প্রশ্ন করব দেখি, এটা পড়া রিলেটেড না। আমরা শ্বাস নিই না প্রশ্বাস নিই? তোমাদের দুজন, তোমাদের মধ্যে থেকে একজন বলো, আমরা শ্বাস নিই না প্রশ্বাস নিই? দ্রুত বলো, দ্রুত দ্রুত। কমেন্ট করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তোমরা আবার মিউট আনমিউট করে কথাও বলতে চাও না, সেজন্য কমেন্ট করো দ্রুত। আচ্ছা, সালেহা খাতুন বলেছে প্রশ্বাস। আর বাকি দুজনের কি মনে হয়, আমরা নিঃশ্বাস নিই না প্রশ্বাস নিই? ও ঠিক বলেছে না ভুল বলেছে? আরে শ্বাসই তো নিই, সেটাই তো জিজ্ঞেস করতেছি, প্রশ্বাস নিই না নিঃশ্বাস নিই। আচ্ছা, যাই হোক, তাসনিমারা বলেছে প্রশ্বাস ছাড়ি, আর সালেহা বলছে যে প্রশ্বাস নিই। আচ্ছা, শোনো, আমরা মূলত প্রশ্বাস নিই। তোমরা শব্দটাকে একটু খেয়াল করো, প্রশ্বাস অর্থাৎ প্রকৃষ্ট শ্বাস। এখন তুমি চিন্তা করো, অক্সিজেন প্রকৃষ্ট নাকি কার্বন ডাই অক্সাইড প্রকৃষ্ট? অবশ্যই অক্সিজেন প্রকৃষ্ট। এখন প্রকৃষ্ট শ্বাস সেটাই তো নেব, অক্সিজেনটাই আমরা গ্রহণ করি। অর্থাৎ আমরা প্রশ্বাস নিই আর নিঃশ্বাস ত্যাগ করি। দেখবা তোমাদের ফ্রেন্ডরা অনেকেই কিন্তু বলে আমি নিঃশ্বাস নিতে পারছি না, কিন্তু আসলে কিন্তু নিঃশ্বাস না, আমরা প্রশ্বাস নিতে পারি না। অর্থাৎ আমার প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস আর নিঃশ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে, এটা কিন্তু ছিল। অর্থাৎ আমরা প্রশ্বাস নিই, প্রশ্বাস ছাড়ি না তাসনিম, আমরা আমরা প্রশ্বাস নিই, নিঃশ্বাস ছাড়ি। তাহলে দেখো,
দ্য বেসিক প্র্যাকটিস ইনভলভ সিটিং উইথ আ স্ট্রেট ব্যাক, অর্থাৎ সোজা হয়ে বসতে হবে প্রথমে, অ্যান্ড ফোকাসিং অন ইউর ব্রেথ, এবং তোমার কিসে এই যে শ্বাস প্রশ্বাসের উপর তোমাকে ফোকাস করতে হবে। এনিওয়ান ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে, অ্যান্ড ইউ ফিল আ ডিফারেন্স আফটার জাস্ট অন সেশন, অর্থাৎ তুমি যখন মেডিটেশন করবা, একবার মেডিটেশন করার পরে তুমি অনুভব করতে পারবা যে হ্যাঁ, সামথিং ইজ ডিফারেন্ট, তুমি আগের চেয়ে ভালো ফিল করবা। By fixing your attention on the air moving in and out, অর্থাৎ এয়ার মুভিং ইন অ্যান্ড এয়ার মুভিং আউট অফ ইউর নোজ, বলতেছে যে তাহলে কি করতে হবে, এই যে নাকের ভেতরে নাকের ভেতরে বাতাস যাওয়া এবং বের হওয়া এর উপরে ফোকাস করে, বাই ফিক্সিং ইউর অ্যাটেনশন, অর্থাৎ তোমার মনোযোগ এই জায়গার উপরে স্থির করে, ইউ ক্যান স্লো দ্য টরেন্ট অফ থটস অ্যান্ড ক্লিয়ার ইউর মেন্টাল হরাইজন, অর্থাৎ বলতেছে এই জায়গাটাতে তুমি যখন স্থির করবা, এই জায়গাটাতে তুমি যখন অ্যাটেনশনটাকে স্থির করবা, তখন কি বলতেছে, ইউ ক্যান স্লো দ্য টরেন্ট অফ থটস। টরেন্ট বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে ঘূর্ণিপাক, অর্থাৎ মনের মধ্যে যে আমাদের সারাদিন চিন্তা ঘুরে, সামনেই বলবে দেখবা আমরা দিনে প্রায় 60,000-এর বেশি চিন্তা করি। ঘূর্ণিপাক টাইপের একটা জিনিস এটা, ঘূর্ণি ঘূর্ণিপাক, অর্থাৎ মনের মধ্যে যে চিন্তার যে ঘূর্ণিপাক, এইটাকে কি করে, এইটাকে স্লো করে দেয়, অ্যান্ড ক্লিয়ার ইউর মেন্টাল হরাইজন, অর্থাৎ এখানে হরাইজন বলতে আমরা আকাশের শেষে যে জিনিসটা দেখি সেটাকে বলি আমরা হরাইজন বা দিগন্ত, কিন্তু এই জায়গার মনের হরাইজন বলতে বোঝাচ্ছে যে মনের ভেতরে তোমার যে গোলমাল সেটাকে ক্লিয়ার করে। অনেকটা অ্যাবস্ট্রাক্ট মিনিং, কারণ বিদেশি বই, বুঝতেই পারতেছো। স্রোত, আহ হ্যাঁ হ্যাঁ, স্রোত হয়, ভালো ভালো শব্দ বলেছে, স্রোত। কারেন্ট, আরো যদি ইংলিশে বলে দিই তাহলে হচ্ছে কারেন্ট, অর্থাৎ মনের ভিতরে যে একটা উথাল পাথাল একটা অবস্থা, চিন্তা, এইটা করব এইটা করব সেটা, তুমি যদি মেডিটেশন করো তাহলে হচ্ছে এটা অনেকটা ফিক্সড হবে, এটা একটু স্লো হবে। এরপরে দেখো, দ্য আর্ক দ্য আর্চার্স সিক্রেট। আর্চার্স কে? আর্চার্স হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে আহ এই যে তীর ধনুক যে ছোড়ে, অলিম্পিকে দেখবা তোমরা, ধনুবিদ, তিনি হচ্ছেন ধনুবিদ, অর্থাৎ যিনি হচ্ছে তীর ছোড়েন। The winner of the 1988 Olympic gold medal for archery was a 17-year-old woman from South Korea. অর্থাৎ এখানে বলছে যে 1988 সালের যে অলিম্পিক, সেখানে গোল্ড মেডেল জয়ী ধনুবিদ ছিলেন হচ্ছে সাউথ কোরিয়ার একজন 17 বছর বয়সী একজন নারী। হোয়েন আস্কড হাউ শি প্রিপেয়ার্ড, অর্থাৎ যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এটার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন, শি রিপ্লাইড that the most important part of her training was meditating for 2 hours each day. অর্থাৎ উনি তখন রিপ্লাই দিয়েছেন যে এই যে ওনার যে আর্চারির জন্য যে ট্রেনিং, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ছিল হচ্ছে মেডিটেশন, তাও আবার কতক্ষণ, দিনে 2 ঘন্টা করে প্রতিদিন। ইফ উই ওয়ান্ট টু গেট বেটার অ্যাট রিচিং এ স্টেট অফ ফ্লো, যেটা প্রথমে বলছিলাম, ফ্লো অর্থ এখানে কিন্তু একাগ্রতা, মনের একদম কি বল, নীরব অবস্থা একটা। মেডিটেশন ইজ অ্যান এক্সিলেন্ট অ্যান্টিডট, এখানে অ্যান্টিডট বলা অর্থ হচ্ছে কিওর, কিওর বা বাংলায় আমরা যেটাকে প্রতিষেধক বলি, প্রতিষেধক সেটা। তাহলে কি বলছে যে ইফ উই ওয়ান্ট টু গেট বেটার অ্যাট রিচিং অ্যাট এ স্টেট অফ ফ্লো, অর্থাৎ আমরা যদি মনের একাগ্রতা, অর্থাৎ মনের একদম এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে ছোটাছুটি একটা অবস্থা নাই, মনকে যদি শান্ত করতে চাই, সেরকম একটা স্টেটে পর্যায়ে, সেরকম একটা মনের একটা সেরকম পর্যায়ে পৌঁছানোর জন্য আমাদের কি বলছে যে উই ওয়ান্ট টু গেট বেটার অ্যাট রিচিং অ্যাট স্টেট অফ ফ্লো, মেডিটেশন ইজ অ্যান এক্সিলেন্ট অ্যান্টিডট। অর্থাৎ ওই রকম একটা যদি পরিস্থিতিতে তুমি পৌঁছাতে চাও যে মাথার মধ্যে কোনো টেনশন নাই, একদম সাইলেন্ট, খুবই ভালো লাগতেছে, এরকম একটা অবস্থায় যদি পৌঁছাতে চাও, তাহলে মেডিটেশন হচ্ছে সবচেয়ে বড় একটা কিওর বা প্রতিষেধক। কিসের প্রতিষেধক? টু আর স্মার্টফোনস অ্যান্ড দেয়ার নোটিফিকেশন কনস্ট্যান্টলি ক্লারমোরিং ফর আওয়ার অ্যাটেনশন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই জিনিসটা যদি তোমরা করতে চাও তাহলে কি দরকার? মেডিটেশন দরকার। কেন মেডিটেশন কিসের কিওর হিসেবে কাজ করবে? এই যে স্মার্টফোন সারাদিন এটার মেসেজ এসে ক্লারমোর করে, অর্থাৎ আমাদের কি করে, মনোযোগ নষ্ট করে, আমাদের অ্যাটেনশন নষ্ট করে, এই স্মার্টফোন ডিস্ট্রাকশন, এইটার একটা ভালো কিওর বা প্রতিষেধক কি? সেটা হচ্ছে মেডিটেশন, যেটা কি করবে তোমাকে, তোমাকে যে রিচিং আ স্টেট অফ ফ্লো, অর্থাৎ মনের একাগ্র জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। এরপরে দেখো, one of the most common mistakes among people starting to meditate is worrying about, worrying মানে হচ্ছে দুশ্চিন্তা করা, চিন্তা করা, মূলত দুশ্চিন্তা, চিন্তা আর দুশ্চিন্তা, দুশ্চিন্তা।
ইজ ওয়ারিং অ্যাবাউট ডুইং ইট রাইট। অর্থাৎ এখানে বলছে যে যারা মূলত মেডিটেশন শুরু করবে বা শুরু করেছে, একদম বিগিনার যারা, তাদের মধ্যে সবচেয়ে কমন যে সাধারণ যে ভুল সেটা কি, যে আমি কি মেডিটেশন ঠিকভাবে করছি নাকি ভুলভাবে করছি, এটা নিয়ে ওনারা হচ্ছে দুশ্চিন্তায় পড়ে। অ্যাচিভিং অ্যাবসোলিউট মেন্টাল সাইলেন্স অর রিচিং নিরাভানা, নিরাবানা এটা মানে শব্দটা ট্রান্সলেট করেনি, নিরাবানা নিরাবানা হিসেবেই পড়তে হবে। দ্য মোস্ট, আশা কোথায় ছিল, ওকে। তাহলে কি করে ওনারা দুশ্চিন্তা করে কি নিয়ে, যে ওনারা সঠিক করছে না ভুল। অ্যাচিভিং অ্যাবসোলিউট মেন্টাল সাইলেন্স অর রিচিং নিরাভানা, অর্থাৎ ওনারা জাস্ট চিন্তা করে যে আমি এটা কি ঠিকভাবে করছি না ভুলভাবে করছি। কিসে পৌঁছাতে? অ্যাবসোলিউট মিনস মেন্টাল সাইলেন্স, অর্থাৎ মনের একদম প্রথম থেকে যেটা বলছি একাগ্রতা, মনের যে একদম ফ্লোর কথা বলছে। আহ, এটাকে আরো স্পেসিফিক কোনো শব্দ আসলে মাথায় আসছে না, তোমাদের কারো মাথায় আসলে তোমরা হুট করে একটু কমন করে, হ্যাঁ প্রতিকার, প্রতিকার কিওর বা প্রতিষেধক, প্রতিকার দুটাই হবে। আর রিচিং নিরাবানা, নিরাবানা শব্দটা আমার নিজের কাছে অপরিচিত, এটা হচ্ছে জাপানিজ একটা শব্দ, নিরাবানা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু ফোকাস অন দ্য জার্নি, অর্থাৎ এখানে এই বইটাতে বলছে যে কিসে ফোকাস করতে হবে তোমাকে, ফোকাস করতে হবে জার্নি, অর্থাৎ মেডিটেশন করতে বসলা এই আধা ঘন্টা ধরে, ধীরে ধীরে তোমার মন যে শান্ত হচ্ছে এই জার্নিটার উপরে ফোকাস করো। তুমি এটা সঠিকভাবে করছো না ঠিকভাবে করছো ভুলভাবে করছো এটার উপর ফোকাস করার দরকার নাই, এটা নিয়ে ওয়ারি হওয়ার কোনো চিন্তা নাই। এই যে নিরাভানা, নিরাবানে যে এইটাই, এই যে অ্যাবসোলেন্ট মেন্টাল সাইলেন্স, এটাই হচ্ছে নিরাবানা, জাপানি শব্দ। সাইলেন্স দ্য মাইন্ড ইজ আ কনস্ট্যান্ট সুইরাল অফ থটস। এই যে সুইরাল, প্রথমে যেটা এই যে এই পেজে যে পড়লাম আমরা, এই যে ক্লার মরি এইটার আর এটা প্রায় সেম, মানে মনের মধ্যে একটা ঝড়, উথাল পাতাল একটা অবস্থা, তুমি স্থির করতে পারতেছো না। পরীক্ষার টেনশন, পড়ার টেনশন, পড়া বাদ আছে, আবার মোবাইলে একটা মুভি দেখা শুরু দিচ্ছে সেটা শেষ করনি, মানে এই যে হাজার রকমের চিন্তা, সেটার কথা বলছে। তাহলে কি সিন্স দ্য মাইন্ড, এখানে সিন্স অর্থ কিন্তু আমরা সিন্স অর্থ যে ধরে আর থেকে, কিন্তু এখানে সিন্স অর্থ কিন্তু যেহেতু, সিন্স অর্থ হচ্ছে যেহেতু, যেহেতু দ্য মাইন্ড ইজ আ কনস্ট্যান্ট সুইরাল অফ থটস, অর্থাৎ মন হচ্ছে সর্বক্ষণিক একটা চিন্তা, আইডিয়া এবং আবেগের যে ঘূর্ণিপাক সেইটা জিনিসটা। স্লোয়িং ডাউন ডাউন দ্য সেন্ট্রিফিউজ, অর্থাৎ এই মনের এই ঘূর্ণিপাককে শান্ত করে একটা কেন্দ্রীকরণ বা একটা সিঙ্গেল পয়েন্টের উপর ফোকাস করা, সেন্ট্রিফিউজ। সেন্ট্রিফিউজ কিন্তু তোমরা আর একটা জায়গায় তোমাদের ওই প্যাসেজ আছে কিনা, ওই যে তোমরা টু উইমেন কি পড়েছো, তোমাদের কি টু উইমেন আছে নাকি? ও ঘুমের সময়টা ওটা মস্তিষ্কের নীরবতা, কিন্তু ওই জিনিসের সাথে হচ্ছে মেডিটেশনের আলাদা, হ্যাঁ আছে, যাই হোক। ওই জায়গায় কিন্তু তোমরা এটা পেয়েছো যে সেন্ট্রিফিউজ, অর্থাৎ কেন্দ্রীকরণ, মনকে একাগ্র, সিঙ্গেল পয়েন্ট। মেডিটেশনের নিয়মই একটা, আমি কয়েকদিন চেষ্টা করেছি কিন্তু হয় না, মানে আশেপাশে শব্দে খালি ডিস্ট্রাকশন হয়। যেটা বলতেছিলাম, যে স্লোয়িং ডাউন দ্য সেন্ট্রিফিউজ, অর্থাৎ মনকে একটা সিঙ্গেল পয়েন্টে নিয়ে আসা লাগবে, জাস্ট তোমার নিঃশ্বাস নিচ্ছ আর হচ্ছে সরি প্রশ্বাস নিচ্ছ আর নিঃশ্বাস ত্যাগ করছো, এই জিনিসটার উপর ফোকাস করতে হবে তোমাকে, সিঙ্গেল পয়েন্টে ফোকাস করতে হবে, সেটাকেই বলা হচ্ছে সেন্ট্রিফিউজ। আর তুমি কি বলতেছিলা দেখি, ঘুমের সময় কি মানসিক নিরাপত্তা বিরাজ করে? আহ, মস্তিষ্ক ওই টাইম, আমাদের মানুষের মস্তিষ্ক কিন্তু ঘুমায় না, আমি যতদূর জানি যে অনেকের ঘুমের মধ্যে হুট করে ঘুম ভেঙে যায়, তোমরা এরকম অনেকেই অনেকেই শুনেছো এটা। আমি যতদূর শুনেছি আসলে ক্লাসে বিষয়টা বলা, সেন্ট্রিফিউজ মনের ঘূর্ণনকে বোঝায়। সেন্ট্রিফিউজ বলতে বোঝায় কেন্দ্রীকরণ, কোনো কিছুকে একদম কেন্দ্রীকরণ, সুইরাল হচ্ছে ঘূর্ণনকে বোঝাচ্ছে এখানে। আহ, আমাদের মানব মস্তিষ্ক কিন্তু ঘুমায় না, ওই রাতে যখন আমরা ঘুমাই ওটা মোটামুটি একটা টেনশনলেস একটা অবস্থা, কিন্তু দেখবা স্বপ্ন কিন্তু আসে। এখন মস্তিষ্ক যদি কাজ না করে, মস্তিষ্ক যদি নীরব থাকে, তাহলে কিন্তু স্বপ্ন আসার কথা না, অর্থাৎ মস্তিষ্ক ওই টাইমটাতেও কিন্তু কাজ কিন্তু করে, কিন্তু ওই 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 সময়টাতে মস্তিষ্ক আসলে চুপ করে বসে থাকে না। এমনকি কোনো একটা জিনিস যদি তোমার দিকে দীর্ঘদিন দীর্ঘক্ষণ ধরে ঘুমের সময় তাকিয়ে থাকে, তাহলেও নাকি ঘুম ভেঙে যায়, শুনেছি। এখন এটা সত্যি কিনা জানি না, তবে এটা মস্তিষ্ক যে ঘুমায় না তার প্রমাণ আছে। ইভেন ফর জাস্ট আ ফিউ সেকেন্ডস, অর্থাৎ ঘুমাইলে তো ঘুমায় গেলে আলাদা কথা, মন শান্ত, কিন্তু তুমি যখন সচেতন অবস্থায় নিজে নিজে, তুমি নিজের শরীরটাকে জাগ্রত থাকা অবস্থায় যখন এই তোমার ব্রেনটাকে একটা সেন্ট্রিফিউজ করতেছে, একটা জায়গায় নিয়ে আসতেছো, এবং সেটা অল্প কিছু সেকেন্ডের জন্য হলেও, কি বলছে দেখো, ক্যান হেল্প আস ফিল মোর রেস্টেড অ্যান্ড লিভ আস উইথ আ সেন্স অফ ক্লারিটি। অর্থাৎ বলতেছে ঘুমাইলে তো তুমি এমনিই নীরব হও, মন শান্ত হয়, কিন্তু তোমার এরকম না ঘুমিয়ে যদি এই জিনিসটা মেডিটেশনটা যদি অল্পক্ষণ, অন্তত কিছু সেকেন্ডের জন্য যদি করতে পারো, এটা তোমাকে ফিল করাবে যে তুমি মোর রেস্টেড, তুমি অনেক বেশি বিশ্রামের মধ্যে আছো,
লিভ আস উইথ আ সেন্স অফ ক্লারিটি। ক্লারিটি মানে বোঝাচ্ছে যে মন একদম পরিষ্কার তোমার। ক্লিয়ার থেকে এসেছে ক্লারিটি। এটা হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ারের নাউন ফর্ম, ক্লিয়ারের নাউন ফর্ম এটা। In fact, one of the things we learn in the practice of meditation is not to worry about anything. এখন বলতেছে যে এই মেডিটেশন করা, এই মেডিটেশনের যে জার্নি, এই জার্নিতে আমরা আর একটা জিনিস শিখি, সেটা কি? যে কোনো কিছু বিষয়ে দুশ্চিন্তিত না হওয়া। অর্থাৎ মেডিটেশন আমাদের এটাও শেখাচ্ছে যে হুট করে কোনো বিষয় নিয়ে চিন্তিত হওয়া যাবে না। দ্যাট ফ্লিটস অ্যাক্রস আওয়ার মেন্টাল স্ট্রিম। ফ্লিট বলতে বোঝায় হচ্ছে এখানে মনের মধ্যে দিয়ে ঘোরাফেরা করা। এটা ঘুরে ফিরে এই একই শব্দ। আহ ঘোরাফেরা, ঘোরাফেরা করা অর্থাৎ মনের মেন্টাল স্ক্রিন, মোবাইলের স্ক্রিন আর মেন্টাল স্ক্রিন। মেন্টাল স্ক্রিন তুমি দেখো চোখ বন্ধ করলে, তোমাকে এখন যদি আমি বলি বুর্জ খলিফা, তুমি দেখো, তুমি না চাইলেও কিন্তু তোমার চোখের সামনে বুর্জ খলিফা কিন্তু চলে আসছে। এটা কিন্তু চলে আসবে, কমন জিনিস এটা। হ্যাঁ, এই জন্যই ঘুম ভাঙে কেউ ডাকলে। আহ এটা ফ্লিটস অ্যাক্রস আওয়ার মেন্টাল স্ক্রিন, যেটা বলতেছে যে তুমি ধুম করে কোনো কিছু নিয়ে চিন্তা করতে মেডিটেশন নিষেধ করতেছে, অর্থাৎ শেখাচ্ছে আর কি। দ্যাট ফ্লিটস অ্যাক্রস আওয়ার মেন্টাল স্ক্রিন, অর্থাৎ তুমি এখন মেডিটেশন করতেছো, হুট করে দেখবা যে মেডিটেশন করার সময় যারা আমরা, তোমরা ট্রাই করেছিলে কিনা জানি না, কিন্তু আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, মানে চেষ্টা করতে গেলেই হয়তো ধুম করে মানে মস্তিষ্কে একটা ট্রিক করে, কোনো একটা জিনিস হয়তো চোখের সামনে চলে আসে, হয়তো আমার বাড়ির উঠান চলে আসলো বা আকাশের ছবি চলে আসে। এরকম এই মেন্টাল স্ক্রিনের উপরে বিভিন্ন রকমের জিনিসপত্র ঘোরাফেরা করে, তুমি চোখ বন্ধ করে দেখো, তারপরে তুমি অনেক কিছু কিন্তু দেখতে পাবা, এটাই বলছে এখানে। দ্য আইডিয়া অফ কিলিং আওয়ার বস, দেখো এখানে ভালো করে বলে দিছে আরো। দ্য আইডিয়া অফ কিলিং আওয়ার বস মাইট ফ্ল্যাশ। ফ্ল্যাশ মানে হচ্ছে প্রকট হওয়া, প্রকট হওয়া। এখানে ফ্লাশ অর্থ প্রকট হওয়া। অর্থাৎ তোমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা তোমার যে বস, যার আন্ডারে তুমি চাকরি করো, আহ, তাকে হত্যা করার যে চিন্তা, সেটা তোমার মনে প্রকট হতে পারে ইনটু আওয়ার মাইন্ড, বাট উই সিম্পলি লেবেল ইট as a thought and let it pass like a cloud without judging or rejecting it. এটা একটু বিস্তৃত বিস্তৃত পড়তে হবে তোমাদের। দেখো তোমাদের উপরে উপরে। আচ্ছা, সাউন্ডটা করতে আসলো। তোমাদের কি এতক্ষণ সাউন্ড শুনতে কি সমস্যা হচ্ছিল তোমাদের? একটু দ্রুত একটু কমেন্ট করো তো, তোমাদের কারো কি এতক্ষণ সাউন্ড শুনতে সমস্যা হচ্ছিল কিনা? এখানে ডাবল মাইক অন করা ছিল, সমস্যা হচ্ছিল না? ওকে 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 ওকে। আচ্ছা ঠিক আছে, আমি ভাবছিলাম তোমাদের হয়তো সাউন্ডের সমস্যা হচ্ছে, এখানে একবার সমস্যা হচ্ছে। আচ্ছা, দ্য আইডিয়া অফ কিলিং আওয়ার বস মাইট ফ্ল্যাশ ইনটু আওয়ার মাইন্ড, অর্থাৎ তোমার যে বস, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকে হত্যা করার চিন্তা তোমার মনে কি কি করতে পারে, তোমার মনে আসতে পারে, বাট উই সিম্পলি লেবেল ইট অ্যাজ আ থট। এখানে দেখো লেবেল শব্দটার ইউজ দেখো, এখানে লেবেল অর্থ কিন্তু ওই যে বোতলের গায়ে লেবেল থাকে, তারপরে হচ্ছে শ্যাম্পুর গায়ে লেবেল লেবেল থাকে, এই লেবেল কিন্তু সেই লেবেল না। এই লেবেল অর্থ হচ্ছে আখ্যা দেওয়া। আখ্যা দেওয়া, আমরা যেটাকে বাংলায় বলি কোনো কিছু বলে ডাকা, আখ্যা দেওয়া। উনি বলতেছেন তাহলে যে এই বইয়ে ইকিগাই, এটা কিন্তু ইকিগাই থেকে নেওয়া, তোমরা বই পড়ার শুরুর আগে দেখেছো কিনা, এই যে টেকেন ফ্রম ইজ ইকিগাই, জাপানিজ একটা বই, এটা থেকে নিয়েছে। তাহলে ওখানে কি বলছে দেখো, বাট উই সিম্পলি লেবেল ইট অ্যাজ এ থট অ্যান্ড লেট ইট পাস লাইক এ ক্লাউড। অর্থাৎ এই চিন্তা তোমার মাথার মধ্যে আসতেই পারে যে আমি একজনকে খুন করব, ধরে মারবো, আচ্ছা মতো গালি দেবো, এই চিন্তা তোমার মাথার মধ্যে আসতে পারে। উনি কি বলছেন? উনি বলছেন যে বাট উই সিম্পলি লেবেল ইট, আমরা এটাকে কি হিসেবে আখ্যা দেবো? অ্যাজ আ থট, জাস্ট একটা চিন্তা হিসেবে আখ্যা দেবো। অ্যান্ড লেট ইট পাস লাইক আ ক্লাউড, অর্থাৎ পাস বলতে চলে যাওয়া, যেমন মেঘ আকাশ দিয়ে চলে যায়, সেরকম বলছে যে এটাকে আমরা শুধুমাত্র একটা চিন্তা হিসেবেই কল্পনা করব এবং এটাকে চলে যেতে দেব, উইদাউট জাজিং অর রিজেক্টিং ইট। অর্থাৎ বলতেছে এই যে চিন্তাটা তোমার মাথার মধ্যে আসছে, এটা নিয়ে খেলাধুলা করার দরকার নাই, এটা নিয়ে জাজ করার দরকার নেই যে আসলে এটা কি করা উচিত কি উচিত না, এটা কি ঠিক হবে না ভুল হবে, এই ধরনের চিন্তা তুমি করবা না। মনের মধ্যে যখন তুমি মেডিটেশন করার সময় যখন ধুম করে কোনো একটা জিনিস আসবে, তুমি জাস্ট সিম্পলি এটাকে চলে যেতে দিবা, এটা নিয়ে ঘাটাঘাটি করবা না। অর্থাৎ মেডিটেশন শিখাচ্ছে আর কি তোমাকে। তোমরা যারা মেডিটেশন শিখতে চাও, একটা চ্যানেল সাজেস্ট করতে পারি, কোয়ান্টাম মেডিটেশন। ওদের ওনাদের একটা আহ, মানে মোটামুটি ইউটিউবে একটা ফ্রি কোর্স আছে, ওখানে শেখায় এবং মেডিটেশনের বিভিন্ন পদ্ধতি টদ্ধতি নিয়ে আলোচনা করে ওনারা। ইট ইজ ওনলি আ থট, ওয়ান অফ দ্য 60,000 উই হ্যাভ এভরি ডে অ্যাকর্ডিং টু সাম এক্সপার্টস। এই যে শুরুতে যেটা তোমাকে বলছিলাম যে অনেক অনেক এক্সপার্টের মতে আমরা দিনে প্রায়
60,000, প্রায় 60,000 মতো আমরা চিন্তা ভাবনা এই আমাদের মস্তিষ্ক আসে। তার মধ্যে এই একটা, এই একটা কোনটা, এই একটা হচ্ছে যে তোমার বসকে তুমি হত্যা করবা, এই চিন্তা তোমার মাথার মধ্যে আসছে। 60,000 চিন্তা কিন্তু তুমি জাস্ট শুনেও অবাক হচ্ছে যে 60,000 চিন্তা আমার দিনের মাথার মধ্যে আসছে। কিন্তু ওগুলো কিন্তু অটো কিসের মতো চলে গেছে, লাইক এ ক্লাউড, অর্থাৎ ওগুলো ওই মেঘ যেমন আসে চলে যায় সেরকম তোমার মাথায় এসেছে চলে গেছে, তুমি খেয়াল করোনি। সেরকম ভাবেই এই চিন্তাটা মেডিটেশন করার সময় তোমার মাথার মধ্যে আসলো। তুমি কি এখন কি করবা, মেডিটেশন বাদ দিয়ে এইটা চিন্তা করবা যে বসকে কি মারবো কি মারবো না, মারবো কি মারবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। এটা করলে হবে না মেডিটেশনের সময়। মেডিটেশনের সময় সিম্পলি এরকম চিন্তা আসলে জাস্ট লেট ইট গো, মানে এটাকে চলে যেতে দাও। সিম্পলি সিম্পল। আচ্ছা, মেডিটেশন জেনারেটস আলফা অ্যান্ড থিটা ব্রেইন ওয়েভস। মেডিটেশন কি করে তাহলে, মেডিটেশন আলফা এবং থিটা তরঙ্গ তৈরি করে ফর দোজ এক্সপিরিয়েন্সড ইন মেডিটেশন। এক্সপিরিয়েন্সড ইন, এটা দাগাও এই প্যাসেজটাই তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের সংখ্যা খুব একটা বেশি না, খুব কম পড়ে যা মনে হলো। তাহলে এক্সপিরিয়েন্সড ইন মানে হচ্ছে অভিজ্ঞ, এক্সপিরিয়েন্সড ইন মানে হচ্ছে কোনো বিষয়ে অভিজ্ঞ। তাহলে কি বলছে, ফর দোজ এক্সপিরিয়েন্স ইন মেডিটেশন দিস ওয়েভস অ্যাপিয়ার রাইট অ্যাওয়ে। রাইট অ্যাওয়ে মানে হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে আহ, কি বলা যায় এটাকে, তাৎক্ষণিক। তাৎক্ষণিক আমরা বলি এটাকে, তাৎক্ষণিক। আচ্ছা, তাহলে কি বললো যে যে ব্যক্তিরা মেডিটেশনে অভিজ্ঞ, দিস ওয়েভস অ্যাপিয়ার রাইট এ, তাদের ক্ষেত্রে ওই মেডিটেশনে বসার সাথে সাথে এই আলফা এবং থিটা ওয়েভস অর্থাৎ তরঙ্গ যে আছে ওদের মস্তিষ্কে তখন তখনই চলে আসে, কারণ ওরা এক্সপিরিয়েন্স, ওই মনকে দ্রুত ওরা শান্ত করতে পারে। হোয়াইল ইট মাইট টেক এ হাফ আওয়ার ফর এ বিগিনার টু এক্সপিরিয়েন্স দিম। যেখানে ধরো তুমি এখন যদি শুরু করো তাহলে তোমার কতক্ষণ লাগবে, মোটামুটি আধা ঘন্টা মতন সময় লাগবে এই আলফা এবং এই থিটা যে তরঙ্গ এটা তোমার মস্তিষ্কে ফিল করতে তোমার কতক্ষণ লাগবে, আধা ঘন্টা। আর সেইখানে যে অভিজ্ঞ ব্যক্তি সে তখন তখন ফিল করবে। These relaxing brain waves are the ones that are activated right before we fall asleep. অর্থাৎ এটা বলছে যে যেসব জিনিসগুলো আমাদের মস্তিষ্ককে রিল্যাক্স করে সেই সব ওয়েভের মধ্যে থেকে এই ওয়েভগুলো এক রকমের ওয়েভ যেগুলো কখন অ্যাক্টিভ হয়, বিফোর উই ফল অ্যাসলিপ, অর্থাৎ আমরা যখন ঘুমিয়ে যাই তার আগ দিয়ে এই জিনিসগুলো অ্যাক্টিভ হয়। দেখবা ঘুমের আগ দিয়ে কিন্তু মস্তিষ্ক, মানে তুমি জাস্ট কথা শুনতেছো বা কিছু একটা দেখতেছো আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছ, অর্থাৎ এই যে মস্তিষ্কে যে রিল্যাক্সিং যে ওয়েভস গুলো আছে এগুলো অ্যাক্টিভ হওয়া শুরু করেছে। হোয়াইল ইট মাইট, সরি ওখানে ছিলাম না আমরা, অ্যাজ উই লাই ইন দ্য সান। তাহলে আরো কোন কোন সময় হয়, যখন তুমি হচ্ছে সানবাত আমরা মানে ইংলিশে বলে আর কি, যখন সূর্যের আলোতে যখন শুয়ে থাকো তখন কিন্তু, লাই মানে হচ্ছে শুয়ে থাকা, লাই মানে হচ্ছে এখানে শুয়ে থাকা, এই জায়গায় লাই মানে মিথ্যা না, শুয়ে থাকা, অর্থাৎ সূর্যের আলোতে যখন শুয়ে থাকো ওই সময়টাতেও কিন্তু তোমাদের এই যে আলফা ওয়েভটা বা থিটা ওয়েভটা এইটা কিন্তু নিঃসরিত হয়। ওর রাইট আফটার টেকিং আ হট বাথ, অর্থাৎ গরম কুসুম গরম পানিতে যখন তুমি গোসল করবা তারপরেই পরেই দেখবা যে অনেক মানে সুদিং এবং কাম একটা ফিল আসবে, অর্থাৎ তোমার মস্তিষ্ক থেকে এই দুইটা ওয়েভ কিন্তু নির্গত হচ্ছে। আর শেষের একটা লাইন, উই ওয়াল ক্যারি আ স্পা উইথ আস এভরিহোয়ার উই গো। অর্থাৎ আমরা যেখানে যাই আমাদের সাথে একটা স্পা নিয়ে ঘুরি। স্পা জিনিসটা হয়তো তোমরা চেনো, স্পা সাধারণত হচ্ছে যে ব্রেনকে আর কি নিশ্চুপ একদম শান্ত করার জন্য এই স্পাটা কিন্তু ইউজ করা হয়। ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ নোয়িং হাউ টু গেট ইট। অর্থাৎ এখানে বলছে যে এটা শুধুমাত্র একটা জানার বিষয়, সামথিং এনিওয়ান ক্যান ডু উইথ আ বিট অফ প্র্যাকটিস। এটা শুধুমাত্র জানার বিষয়, যে কোনো ব্যক্তি এটা করতে পারবে কিসের মাধ্যমে, উইথ আ বিট অফ প্র্যাকটিস। অর্থাৎ তোমার এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে হলে তোমাকে কি দরকার, তোমার একটা প্র্যাকটিস দরকার, নাথিং এলস। এই বইটা তোমাদের যদি প্রয়োজন মানে মনে হয়, এখন যেহেতু সময় আছে তোমরা একাডেমিকে এটা বইটা পড়তে পারো, ইংলিশ ভার্সন বা বাংলা আজকাল ট্রান্সলেটেড পাওয়া যায়, দ্য জাপানিজ সিক্রেট অফ এ লং অ্যান্ড হ্যাপি লাইফ। এই হচ্ছে ইকিগাই বই থেকে, এখানে বিভিন্ন রকমের দীর্ঘ জীবন লাভ করার, সুস্থ জীবন লাভ করার বিভিন্ন বিষয় নিয়ে এটা আলোচনা করেছে ইকিগাই। আচ্ছা, তোমাদের এখন এই থেকে প্রশ্ন আছে কিনা, পাস তো শেষ হয়েছে আগের দিন। লেসন 4 5 হবে আজ না, লেসন লেসন 4 তো আমরা পড়লাম, আজকে ছিল শুধুমাত্র লেসন 3 and 4, আর হচ্ছে 1 2 আর মনে হয় 5 থাকলো। এটা এখন মানে সাজানো আছে, ভাইরা বলে দিবে। ক্লাসে কি বসলেই কেন ঘুম পায়, তোমার মনোযোগ কম তাইলে। ক্লাসে বসলে অবশ্য আমাদেরও ঘুম পায়, কারণ একাডেমিক ক্লাসগুলো সকালবেলা উঠে যায় করা লাগে, মানে মনে হয় আসলে এটা সত্যি কথা। বেড অনেক কমফোর্টেবল জায়গা, বাট
ক্লাসে গেলে কিন্তু ঘুমটা বেশি হয়, আনকমফোর্টেবল জায়গা বাট ঘুম বেশি আসে। ঘুম কিন্তু ওখানে অনেক বেশি আসে কিন্তু ক্লাসে গেলে। এটা এখন কি বলবো বলো, আমি সায়েন্সে অল্প কিছুদিন পড়ছি, এটা ব্যাখ্যা আসলে আমার কাছে নাই, বাট আমার ঘুম ধরে ক্লাসে। তবে অনলাইন ক্লাসে ধরতো না, জাস্ট এটা সত্যি কথা, অনলাইন ক্লাসে আমার কোনোদিন ঘুম ধরেনি। আমি অফলাইন ক্লাসে অ্যাডমিশন টাইমে পুরো একদিন মাত্র শুধু আমার ঘুম ধরছে, কিন্তু তাছাড়া আমার সাধারণত ঘুম ধরে না। আচ্ছা, তোমাদের এই অংশ থেকে কোনো কিছু প্রশ্ন থাকলে থাকলে বলো। দুইটা প্যাসেজে যেহেতু ট্রান্সলেটেড, আমরা অ্যাবস্ট্রাক্ট মিনিং পড়েছি, কারণ সরাসরি হি ইজ আ বয়, সে হয় একজন বালক, এরকম অর্থ ধরে ধরে আসলে পড়লে কিন্তু বিষয়টা একদমই মানে খাপছাড়া হয়ে যাবে যে দেয়ার আর ম্যানি টাইপ, সেখানে আছে অনেক রকমের মেডিটেশন, এরকম করে কিন্তু পড়া যায় না আসলে। অ্যাবস্ট্রাক্ট মিনিং পড়াতে হয়, মানে মোট কথা তোমাকে গল্প দিয়ে বিভিন্ন রকমের কথা দিয়ে যাতে তুমি বুঝতে পারো, সেরকম করে আমরা পড়াই। এখন তোমাদের এই এরিয়াতে কোনো রকমের বিছানায় বসে ক্লাস করো, আচ্ছা। হ্যাঁ, হোমওয়ার্ক তো অবশ্যই জমা দিতে হবে, হোমওয়ার্ক জমা দিতে হবে, এটা তো কিন্তু তোমার নিজের দায়িত্ব, কারণ তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে এই যে এত যে পড়ানো হলো, এতক্ষণ বসে বসে কষ্ট করে পড়লা, পরীক্ষার আগে হয়তো এই ক্লাসটা টেনে টেনে আর একবার দেখবা, কিন্তু তাতে কিন্তু কাজ হবে না, কারণ নিজের কিন্তু পড়া লাগবে। আচ্ছা, এখন কোনো সমস্যা তোমাদের নেই? আচ্ছা, এখন সমস্যা না থাকলেই হলো আপাতত। এই ছিল তোমাদের প্যাসেজ, এখান থেকে তোমরা এগুলো জমা দিও। ওকে। আচ্ছা, তোমাদের যেহেতু কোনো সমস্যা নেই, ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। আর তোমরা নিয়মিত পড়াশোনা করো, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।